আমরা যখন পৌঁছই তখন কাকার জ্ঞান ছিল না, কিন্তু খানিক বাদেই জ্ঞান ফেরে? হ্যাঁ, মনে হলো আমাকে দেখে চিনলেনও। দু একটা ভাঙা ভাঙা কথাও বললেন। কি কথা? প্রথমে বললেন আমার নামে, শেষে অনেক কষ্টে দুবার বললেন চাবি চাবি। ব্যাস। আমার নামে চাবি? আজ্ঞে। তা কি বলতে চাচ্ছিলেন সেটা আন্দাজ করতে পেরেছিলেন কি? কাকার অনেকগুলো গুণের পাশে ওনার একটা মস্ত দোষও ছিল। সেটা হচ্ছে কাকা ছিলেন অসম্ভব কিপটে। এখন ওনার ওই শেষ কথারই প্রথম অংশ শুনে মনে হয় হয়তো ওই বিষয়ে উনি কিছু বলতে চাইছিলেন, হয়তো একটা অনুশোচনার ভাব জেগেছিল ওনার মনে। আর চাবি? সেই জন্যই তো আপনার কাছে আসা মিস্টার মিত্র। এখন চাবি বলতে উনি কোন চাবির কথা বলতে চাইছেন কিছুই তো বোঝা গেল না। ওনার ঘরের মধ্যে তো ছিল একটা আলমারি আর একটা সিন্দুক, তার চাবি দুটো তো ওই খাটের পাশে টেবিলের উপর থাকতো। এই আলমারি আর সিন্ধুকে কি ছিল? আলমারির তাকে কিছু জামা কাপড়, আর ওই দেরাজে ওই একটা প্লাস্টিক ফাইলে কিছু কাগজপত্র, নাথিং ইম্পর্টেন্ট। আর সিন্দুক তো ছিল একেবারে খাঁখা খালি। খালি? টাকা পয়সা? নট এ পাইস। খালি ওই খাটের ধারে টেবিলের উপর খুচরো কিছু পয়সা আর বালিশের তলায় রাখা একটা থলিতে 100-5 টাকা, ব্যাস। টাকা দরকার হলে কাকা ওই থলি থেকেই সংসারে খরচ দিতেন। অন্তত অনুকূলদা তো তাই বলে। অনুকূলদা? কাকার কাজের লোক, প্রায় 40 বছর ধরে আছে। অন্য কোনো জিনিস যাতে চাবি লাগে? যে একটা তালা উনি ব্যবহার করতেন সেটা এক ধরনের জার্মান তালা, তাতে চাবি লাগানোরই দরকার পড়ে না। কম্বিনেশন লক কি? ঠিক তাই। আপনি বলছেন ওই থলিতে ছিল 100-5 টাকা? আগে সে টাকা ফুরিয়ে গেলে অন্য কোথাও থেকে বার করতে হতো নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। তার মানে আপনি বলতে চাইছেন উনি ব্যাংকে টাকা রাখতেন না? তাই যদি রাখতেন তাহলে অন্য সাধারণ মানুষের সঙ্গে ওনার তফাৎটা রইল কোথায়? অথচ আমি জানি যে ওনার টাকা পয়সা ছিল বিস্তর। একসময় ওকালতি করে অনেক রোজগারও করেছেন, কিন্তু বছর 50-এর বয়সে সেসব ছেড়ে ছড়ে উনি গান বাজনার দিকে চলে যান। শুধু গাইতেনই না, 7-8 রকম যন্ত্র, দিশি বিলিতি উনি বাজাতে পারতেন। হ্যাঁ, সেটা অবশ্য তার মৃত্যু সংবাদে মেনশন করা ছিল। তবে সেই খবর পড়ার আগে যে রাধারমণ সমদ্দারের নাম শুনেছি সেটা বললে মিথ্যে বলা হবে। তার কারণ কাকার গায়ক জীবন ছিল একেবারেই ক্ষণস্থায়ী। এই বছর 10 তারপর অবশ্য অন্য নেশা তাকে পেয়ে বসে, যেটা কাগজেও মেনশন করেনি। কি নেশা? ওর দুষ্প্রাপ্য বাদ্যযন্ত্রের কালেকশন। বাদ্যযন্ত্র? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস? আগে হ্যাঁ, আসলে কাকা প্রথমে থাকতেন আওয়ার স্ট্রিটে, সেখানেই শুরু। তারপরে এই বাদ্যযন্ত্রের সন্ধানে পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ এমনকি দেশের বাইরেও কাকা গেছেন। তারপরে 2001-এ মানে আমাদের বামুনগাছির বাড়ি তৈরি হওয়ার পর কাকা সব যন্ত্র সেখানে নিয়ে চলে যান। তারপরেও কাকা প্রচুর কিনেছিলেন। তাছাড়া থ্যাংক ইউ, নিজের পেছনে কাকা ভালোই খরচা করতেন। ভালো খেতেন, একটা বড় বাগান করেছিলেন, মালি রেখেছিলেন। অর্থাৎ বাড়ি তৈরির পরেও তার টাকা ছিল? অবশ্যই ছিল। যতদূর মনে পড়ছে খবর কাগজে লিখেছিল ওনার মৃত্যুর কারণ হচ্ছে হার্ট অ্যাটাক, আর বয়স হয়েছিল 82। একদম ঠিক। তার মানে উনি বামনগাছির বাড়িতে যখন উঠে যান তখন তার বয়স ছিল 67। সেখানেই উনি একা চুপচাপ থাকছিলেন। তা হঠাৎ এই বয়সে কলকাতা ছাড়ার কারণ? আমার মনে হয় আত্মীয় স্বজনদের থেকে দূরে সরে যাওয়ার একটা বড় কারণ অবশ্যই ওনার কৃপণতা। বাড়িতে একটা ফোন পর্যন্ত রাখেননি, ভাবতে পারেন? আত্মীয় বলতে আপনি ছাড়া আর কে আছেন? এখন আর বিশেষ কেউ নেই। এই দুঃসম্পর্কে আত্মীয় স্বজন 2-1 ছড়িয়ে ছিটিয়ে আছেন। খবর কাগজে ওর পরিবার সম্বন্ধে প্রায় কিছুই লেগেনি। আর ওর স্ত্রী? উনি বিপত্নিক ছিলেন। একমাত্র ছেলে মুরলীধর, তাকেও কাকা হারিয়েছেন প্রায় বছর 25 হলো। তার ছেলে ধরণীধর কাকার একমাত্র নাতি। ছেলেবেলায় সে কাকার খুবই প্রিয় ছিল, গান বাজনাতেও তার ট্যালেন্ট ছিল। কিন্তু শেষে যখন সে পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে থিয়েটারে ঢুকলো, তারপর থেকে কাকার তার মুখ দেখেননি। এই হলো আত্মীয়। এই ধরনীধর বেঁচে আছেন নিশ্চয়ই? থাকার তো কথা। কেন, আপনার কাকা মারা যাওয়ার পর উনি খোঁজ করেননি? আপনিও তার খোঁজ করেননি? করেছি মিস্টার মিত্র। আমি থিয়েটার বিশেষ দেখি টেকি না, তবে আমার চেনা জানার মধ্যে যারা নিয়মিত দেখে তাদের জিজ্ঞেস করেছি। তারা কি বলেন? অন্তত এই শহরের থিয়েটার মহলে
ধরণীধর সমাদ্দার বলে কোনো অভিনেতার নাম তারা শোনেনি। আচ্ছা, রাধারমন বাবুর কোনো উইলের সন্ধান পেয়েছেন কি? না, থাকলে সেটাও পাওয়া দরকার। না থাকলেও টাকা অবশ্যই ধরনীই পাবে, কিন্তু তার আগে টাকাটা তো পেতে হবে মিস্টার মিত্র। আর তারও আগে চাবি। এক্স্যাক্টলি। কোন চাবির কথা বলছিলেন কাকা? আর সেই চাবি দিয়ে কোন জিনিস খুললে কি বা পাওয়া যাবে? সেটা কি টাকা নাকি অন্য কিছু? আপনার কাকার সঙ্গে আপনার যোগাযোগ ছিল? খুব একটা নয়, বড় যে 2 মাসে একবার, ইদানিং তো আরো কম। আমার আসলে একটা ছাপাখানা আছে ভবানীপুরে, ইউরেকা প্রেস, তা নিয়েই ব্যস্ত থাকি। রাধারমন বাবুর হার্ট অ্যাটাকের খবরটা আপনাকে কে দেন? আমার প্রতিবেশী অবনী বাবু, মানে অবনী সেন। আমি সঙ্গে সঙ্গে ডক্টর বোসকে নিয়ে সেখানে চলে যাই। ডক্টর বোস? ডক্টর চিন্তামণি বোস, কার্ডিওলজিস্ট। উনি কাকাকে দেখতেন। তার মানে ওর হার্টের একটা প্রবলেম ছিল। বাহ, বাড়িটা নতুন হলেও তাজটা দেখছি পুরনো আমলের। কাকা এ ধরনের বাড়ি পছন্দ। সাধন, যাও বাবাকে গিয়ে বলো আমরা এসছি। প্রতিবেশীর ছেলে বুঝি? হ্যাঁ, অবনী সেন, ওই যার কথা আপনাকে আমি বলছিলাম। আমি অবশ্যই কালকেই ওনাকে ফোন করে বলে রেখেছিলাম যে আজ আমরা আসছি। অনুকূল দা? হ্যাঁ, এই বাড়িটা যতদিন একটা হিল্লে হচ্ছে ততদিন ওকে এখানে থাকতে দিয়েছি। অনুকূল দা, একটু চা করো তো। হ্যাঁ, ঠিক আছে। আসুন। অবনীবাবু কি করেন? ব্যবসা। তাছাড়া ওনার স্ত্রীর একটা ফুলের দোকান আছে ক্যামক স্ট্রিটে। এই বাড়ির পাশেই নার্সারি। মাঝে মাঝে স্ত্রী আর ছেলেকে নিয়ে এখানে এসে থাকেন। এই হলো সেই বিখ্যাত জার্মান তালা। বাবা, এ তো বেশ পুরনো বলে মনে হচ্ছে। দ্বিতীয় মহাযুদ্ধের সময়, সে সময় কলকাতা কিনতে পাওয়া যেত। এর নাম্বার হচ্ছে 8291, অর্থাৎ এই হচ্ছে 829 আর এই হলো 1। বন্ধ করাটা কিন্তু আরো সহজ। এই যে চাকতির যে কোনো একটা ঘুরিয়ে দিলেই অমনি লক। আসুন। কি বলছিস? ভাবা যায় না। সিন্দুকটা একবার দেখবো। বুঝলেন কিছু? এতগুলো বাজনা একসঙ্গে না থাকলে
এই ঘরে যে কোনো অবস্থাপন্ন লোক বাস করতো এটা বিশ্বাস করাই কঠিন। চা সাথে কি আর আপনার কাছে যাওয়া? আমি তো একেবারে বোকা বনে গেছি মশাই। আপনি এই সবকটা বাজনার নাম জানেন? এই যে মাঝখানে যে তারের যন্ত্রটা ঝুলছে ওটার কি নাম? আমি মশাই একেবারে বেসুরো না, মানে ওসব জিজ্ঞেস করলে কিন্তু আমি ফাঁপড়ে পড়ে যাব। আরে আসুন আসুন আসুন, এই আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের প্রতিবেশী অবনী সেন, আর ওই যে ওনার পুত্র সাধন জানেন। আর ইনি হচ্ছেন প্রদোষ মিত্র। আমার খুড়তুতো ভাই। তপেশ রঞ্জন মিত্র। প্রদোষ মিত্র মানে গোয়েন্দা? আগে হ্যাঁ, বসুন। চা একটু? নো থ্যাঙ্কস। ও ভালো কথা। আপনার কাকা কি কাউকে ওর কোনো বাজনা বিক্রি করার কথা বলেছিলেন? বাজনা বিক্রি? কই না তো। এক ভদ্রলোক এসেছিলেন কাল রাতে, আপনাদের এখানে কাউকে না পেয়ে আমার বাড়িতে গিয়েছিলেন। ফর্চুনেটলি ঠিক তার আগেই আপনার ফোন পেলাম যে আপনারা এখানে আসছেন বলে। আমি ওকে আবার আজ আসতে বলেছি। ভদ্রলোকের নাম কি? সুরজিৎ দাশগুপ্ত। আপনার কাকার মতোই বাজনা সংগ্রহের বাতি। আমাকে রাধারমণ বাবুর লেখা একটা চিঠিও দেখালেন, তার মৃত্যুর কিছুদিন আগের লেখা। সেই চিঠি পেয়ে ভদ্রলোক নাকি আগেও একবার এখানে দেখা করে গেছেন। অনুকূলদাও তাকে দেখেছে বলে বলল। আমিও দেখেছি। আমার পুত্র প্রায় সারাটা দিনই এই বাড়ির আশপাশেই ঘোরাফেরা করে। দাদুর সঙ্গে তার খুব ভাব ছিল। দাদুকে কেমন লাগতো তোমার? মাঝে মাঝে খারাপ। কেন খারাপ কেন? খালি খালি সারেগামা গাইতে বলতেন। কি আর তুমি গাইতে না? না, কিন্তু আমি গাইতে পারি। যত রাজ্যের হিন্দি ফিল্মের গান। তোমার দাদু জানতেন তুমি গাইতে পারো? তার মানে তোমার গান শুনেছিলেন তিনি? তাহলে কি করে জানলেন? দাদু বলতেন যার নামে সুর থাকে তার গলাতেও সুর থাকে। তার মানে? জানি না। তো তুমি তোমার দাদুর গান শুনেছো কোনোদিন? না, বাজনা শুনেছি। মানে এই সাধনবাবু, তুমি ঠিক বলছো তো? না মানে আমি তো জানি উনি বাজানো বাজানো ছেড়ে দিয়েছিলেন। তোমার সামনে বাজিয়েছিলেন কখনো? সামনে নামে বাইরে ছিলাম বাগানে, বন্দুক নিয়ে নারকেল মারছিলাম, উনি তখন বাজালেন। অনুকূলদাকে একবার দেখা যায়? হ্যাঁ নিশ্চয়ই। এই অনুকূলদা, অনুকূলদা। চাই। অন্য কোনো লোক বাজায়নি তো? আর কেউ ছিল না। অনেকক্ষণ ধরে বাজালেন? না, বেশিক্ষণ না। বাবু, আচ্ছা, আপনার মনিবকে কি কখনো কোনোদিন কোনো বাজনা বাজাতে শুনেছেন? আগে বাবু তো সারাক্ষণ এই ঘরেই থাকতেন, কখন কি করতেন না করতেন। মানে আপনার সামনে বাজাননি কোনোদিন? আগে না। আপনি বাজনার আওয়াজ শুনেছিলেন কি? হ্যাঁ, তা যেন কয়েকবার। হ্যাঁ। আপনার মনিব মারা যাওয়ার আগে কোনো অপরিচিত ভদ্রলোক ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন কি? হ্যাঁ, যেদিন উনি চলে গেলেন সেদিন সকালে। যেদিন কাকা মারা গেলেন? হ্যাঁ, ও ভদ্রলোকও গেলেন চলে। আর আমি চানের জল গরম করে ওনাকে বলতে গিয়ে দেখি যে বাবুর কোনো হুঁশ নেই। বেশ কয়েকবার বাবু বাবু করে ডাকার পর যখন কোনো সাড়া শব্দ পেলাম না, তখন গেলুম এনাকে বলতে। আমি এসে ব্যাপার দেখি মণিবাবুকে ফোন করে ডাক্তার নিয়ে আসতে বলি। তখন অবশ্যই বিশেষ কিছুই আর করার নেই। ঠিক আছে, আপনি যেতে পারেন। আমি এটা দু একদিনের জন্য নিতে পারি কি? আরে হ্যাঁ নিশ্চয়ই। আর কিছু? না না, আর কিছু দরকার নেই। এই তো, আসুন আসুন। নমস্কার। নমস্কার। ইনি সুরজিৎ দাশগুপ্ত। আগে আপনি ওনার সঙ্গে কথা বলতে পারেন। উনি রাধারমণ বাবুর ভাইপো। মণিমোহন সমাদ্দার। আইসি আসলে আপনার কাকার সঙ্গে আমার চিঠিতে আলাপ, বুঝলেন? তা উনি বলেছিলেন যে বাড়িতে এসে সামনাসামনি বসে যদি একটু কথাবার্তা ওই বলে। কাকার চিঠিটা আপনার সঙ্গে আছে কি? অফকোর্স। হ্যাঁ, আসুন।
থ্যাঙ্কস। মেনশন না। এতে 18ই সেপ্টেম্বর ওনার সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্টের কথা লেখা আছে, সকাল 9টা থেকে 10টার মধ্যে। দ্যাটস রাইট। কারণটাও বলা আছে, বাদ্যযন্ত্র আমার যাহা আছে তাহা আমার নিকটেই আছে, আপনি আসিলেই দেখিতে পাইবেন। আপনি ইম্পেরিয়াল হোটেলে উঠেছেন তো? ও আগে হ্যাঁ, সিয়ার অ্যাভিনিউ। বসুন। হ্যাঁ তা ওই 18 তারিখে কাকার সঙ্গে আপনার Thanks. ঠিক কি কি কথা হয়? দেখুন, একটা পুরনো গীতভারতী পত্রিকায় রাধারমণ বাবুর একটা আর্টিকেল পড়ে আমি ওর সম্বন্ধে জানতে পারি। তা সেখানে এই বামুনগাছির বাড়ির ওনার এই বাদ্যযন্ত্রের সংগ্রহের একটা উল্লেখ ছিল, বুঝলেন তো। এখানে এসে কালেকশন দেখে আমি তো একেবারে তো দুটো বাদ্যযন্ত্র কেনার ইচ্ছে প্রকাশও করি। দাম নিয়েও কথা হয়েছিল, আমি 35 মতো অফার করেছিলাম, 35,000 উনি রাজি হয়ে যান। তারপর? তারপরে আমি তখনই চেক লিখে দিতাম জানেন, কিন্তু উনি বললেন যে 2 দিন পরে আসুন, ক্যাশ নেই। তো তারপরের বুধবার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করার পরের দিনই তো কাগজে দেখি যে উনি ওই হার্ট অ্যাটাক করে। আমারও কাজ ছিল দেরাদুন ফিরে যাই, আমি এসেছি পরশু। দেরাদুন? আমি ওখানে থাকি, মিউজিক নিয়ে রিসার্চ করি। আচ্ছা, তা সেদিন যখন এলেন কাকা শরীর কেমন দেখলেন? কেন, খুব ভালো ছিল। আপনার সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি? মানে আপনি কি ওনার হার্ট অ্যাটাকের জন্য আমাকে দায়ী করছেন? আমি মোটেও তা বলছি না, আপনি ইচ্ছে করে করেছেন তা বলছি না। তবে কি জানেন, সেদিন আপনি যাওয়ার পরেই কাকার শরীরটা হঠাৎ... তা হতে পারে, কিন্তু যতক্ষণ আমার সঙ্গে কথা বলেছেন সম্পূর্ণ সুস্থ ছিলেন। তবে হ্যাঁ, আমার মনে হয়েছিল ওনার একটা বদ্ধমূল ধারণা হয়েছিল উনি বেশি দিন বাঁচবেন না, অন্তত টুয়াইস ওনার সঙ্গে কথা বলে আমার সেরকম মনে হয়েছে। এনিওয়ে, আপনি আমার জন্য একটা ডিসিশন নিন। মানে আমি ক্যাশ এনেছি 35,000, মানে কিন্তু যন্ত্র দুটো আজকেই দিতে হবে, কারণ কাল আমি চলে যাব। কোন যন্ত্র দুটোর কথা বলছেন আপনি? হ্যাঁ, এই যে কামানচে, ইরানের যন্ত্র। আগে ছবিতে দেখেছি, বুঝলেন, চাক্ষুষ প্রথম এই বাড়িতে। ভারী পুরনো যন্ত্র। আর অন্যটা হ্যাঁ, মেলো কর্ড, জার্মানির তৈরি। রাধারমণ বাবু বললেন, এর আগে তো ছবিতেও দেখিনি, নামও শুনিনি, এমনকি নেটেও না, বুঝলেন। আমার বিশ্বাস অল্প কয়েকদিনের জন্য ম্যানুফ্যাকচার হয়, তারপর কোনো কারণে বন্ধ হয়ে যায়। খুব রেয়ার, ওই জন্যই তো 25,000 অফার করেছিলাম, রাজি হয়ে গেলেন। সরি মিস্টার দাশগুপ্ত, আগে ওগুলো এখন আর দেওয়া যাবে না। আপনি? উনি আমার বন্ধু, আর উনি ঠিকই বলেছেন, এগুলো এখন আপনাকে বিক্রি করা যাবে না। কারণ? কাকা যে ওগুলো আপনাকে বিক্রি করতে রাজি ছিলেন তার তো জাস্ট কোনো প্রমাণ নেই। একসময় কলকাতা রাস্তায় যে ধরনের বেহালা বিক্রি হতো, এটা অনেকটা সেরকম, যদিও একটু বড় আর সুন্দর কাজ। স্পিগলার, মেড ইন জার্মানি। এই যন্ত্রটার আওয়াজই শুনেছিলে কি? হতে পারে। সাধন গুনগুন করছিল, শুনলে? শুনলাম। সুরটা ধরতে পারলে? তবে ওটা কোনো হিন্দি ফিল্মের গানের সুর নয়। স্পিগলার কোম্পানির ক্যাটালগ। দেখতো এতে মেলেকটের ছবি পাস কিনা। মন্ডল কোম্পানির ক্যাশ মেমো,
ডক্টর চিন্তামণি বসু প্রেসক্রিপশন। গানের স্বরলিপি। সুরজিৎ বাবু যে চিঠিটা দেখালেন সেই হাতের লেখার সঙ্গে এই লেখাটা মিলে যাচ্ছে। তার মানে ওই চিঠিটা রাধারমন বাবুরই লেখা। মডার্ন অপেরা। মডার্ন অপেরা? সঞ্জয় লাহিড়ী নামে এক অভিনেতার নামটা লাল কালি দিয়ে সার্কেল করা। তার মানে সঞ্জয় লাহিড়ী আর ধরণীধর সমাদ্দার হচ্ছে একই লোক। এ তো হালের বিজ্ঞাপন। অর্থাৎ থিয়েটার ছেড়ে তিনি এখন যাত্রায় ঢুকেছেন। আর তাই যদি হয় তাহলে বলতে হবে নাতির মুখ না দেখলেও তার সম্বন্ধে খোঁজ খবর রাখতেন রাধারমন বাবু। এই নাও। কি হলো, পেলি না? মেলকরের কোনো চিহ্নই নেই এতে। সমাদ্দার মশাই আমাদের অনেক দিনের খদ্দের। তা ধরুন আমার ফাদারের টাইম থেকে। আচ্ছা, মেলকর নামের কোনো যন্ত্রের নাম শুনেছেন কি? মেলকর? হ্যাঁ। ক্ল্যারিনেট টাইপের কিছু, মানে ফু দেওয়া যন্ত্র, ওই উইন ইনস্ট্রুমেন্টের কথা বলছেন? না না, বলতে পারেন হারমোনিয়াম টাইপের। একটু ছোট, পিয়ানো আর সেতারের মাঝামাঝি একটা আওয়াজ। ছোট? আচ্ছা, অক্টেভ কটা পাচ্ছেন বলুন তো? একটা। একটা? হ্যাঁ। না মশাই, আমার তো মনে হচ্ছে খেলনা টেলনা ধরনের কিছু হবে। আপনি বরং খেলনার দোকানে দেখুন। একবার পল্টুদের বাড়িতে একটু হয়ে যাবো, বুঝলি? ওদের হারমোনিয়ামটা একদিনের জন্য দরকার। মিস্টার মিত্র, কি ব্যাপার? অবনীবাবু এইমাত্র ফোন করে জানালেন কাকার শোবার ঘরে কাল মাঝরাতে লোক ঢুকেছিল। ওই 8291টা আর কে জানে? শুধু আমরা তিনজন, আর বোধহয় অনুকূলদা। কিন্তু সে লোক তো সামনের দরজা দিয়ে ঢোকেইনি, তাহলে? ওই বাথরুমে জমাদার ঢোকার দরজা দিয়ে। কিন্তু কাল যখন আমি বাথরুমে গেলাম তখন তো সে দরজা বন্ধ ছিল, আমি নিজে দেখেছি। আরে হতে পারে পরে কেউ খুলেছিল। কিছু নিয়েছে কি? না, লোক ঢোকার সঙ্গে সঙ্গে অনুকূলদা টের পেয়ে যায়। আপনি ফ্রি আছেন এখন? একটিবার যেতে পারবেন? নিশ্চয়ই, রেডি হয়ে নে। তবে তার আগে একটু ইম্পেরিয়াল হোটেলে ঢু মারতে পারলে ভালো হয়। ইম্পেরিয়াল হোটেল? মানে যে হোটেলে? একটা সন্দেহ যখন মনে জেগেছে তখন সেটা দূর করা দরকার। আচ্ছা, রাধারমন বাবুর নাতি অর্থাৎ ধরণীধরকে আপনি এখন দেখলে চিনতে পারবেন? অনেককাল দেখা নেই, তবে হাজার হোক ভাইপো তো। আরে এই যে দেখছি। সুরজিৎ দাশগুপ্তর মতো মনে হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শুধু এই 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 জায়গাটা একটু। সে যাই হোক, মিল একটা আছেই। এটা আসলে আপনার ভাইপোরই ছবি, আমি শুধু একটু রং চড়িয়েছি। হ্যাঁ, কিন্তু এই ছবি আপনি পেলেন কোথায়? মডার্ন অপেরা থিয়েটার ছেড়ে একেবারে যাত্রায়? সেখানে গিয়ে শুনলাম তিনি দলের সঙ্গে ট্যুরে বেরিয়েছেন, গতকাল ফেরার কথা। অবশ্যই এমনও হতে পারে যে তিনি সেখান থেকে ছুটি নিয়ে চলে এসেছেন, আর সেও এসেছেন আপনার কাকার মৃত্যুর আগে। দেখুন, ধরনের কথাটা আমারও যে মনে হয়নি তা কিন্তু নয়। ইনফ্যাক্ট কাল রাতে একবার ভাবলাম যে আপনাকে ফোন করে কথাটা বলি, কিন্তু কাল আমার প্রেসে ওভার টাইম ছিল, ফিরতে অনেক রাত হলো,
তাই আর বলা হয়ে উঠলো না। মিস্টার সুরজিৎ দাশগুপ্ত, তিনি তো আজ সকালেই চেক আউট করে চলে গেছেন। কোনো ফরওয়ার্ডিং অ্যাড্রেস দিয়েছেন কি? না স্যার, অনলি দেরাদুন। চেক ইন করার সময় আপনারা ফটো আইডি চান তো? অফকোর্স স্যার, এখন তো সেটাই নিয়ম। ধন্যবাদ। সুরজিৎ দাশগুপ্ত ধরণীধর নন। কাল রাতে সে কি মাথার যন্ত্রণা, তারপর মশার কামড়, ঘুমই আসে না। তারপর বাইরে বেরিয়ে এখানটা একটু পায়চারি করছি, এখান থেকে ওই কর্তাবুর জানলাটা স্পষ্ট দেখা যায়, জানেন? তখন অনেক রাত, হঠাৎ দেখি রঘু, এই রঘু, আরে ওঠ ওঠ, কর্তাবাবু ঘরে ঝড় শুকেছে, ওঠ। বাকি রাতটা কর্তাবাবুর ঘরের মেঝে শুয়েই কাটিয়ে দিলাম। অন্ধকারে সেই লোককে চিনতে পারেননি বোধহয়। কি করে চিনব? কাল তো অমাবস্যা ছিল, একেবারে ঘুটঘুটটি অন্ধকার। জমাদার ঢোকার দরজাটা কি এইটা? হ্যাঁ হ্যাঁ। কাল রাতে বৃষ্টি হলেও পায়ের ছাপের একটা চান্স থাকতো, কিন্তু এখন তো বারাসাত থানায় একটা খবর দিতে পারলে ভালো হয় মণিবাবু। আজ রাত থেকে বাড়িতে একটা পাহারার বন্দোবস্ত করতে হবে। তার মানে সে লোক আবার হানা দিতে পারে বলছেন? দেখুন, সাসপেক্ট দুজন হলেও সুরজিৎ বাবুর ওপরেই সন্দেহটা বেশি পড়ে, কারণ ওই দুটো যন্ত্রের ওপর তার লোভ যথেষ্ট। তার মানে তিনি এখনো কলকাতা ছাড়েননি বলছো? ঠিক তাই। হয়তো অন্য কোনো হোটেলে গা ঢাকা দিয়ে আছেন। ওই খামাঞ্চি আর মেলোখট পয়সা দিয়ে কিনতে না পারলে অন্য কোনো উপায়, হয়তো লোক লাগিয়ে ওই দুটোকে হাত করার চেষ্টা অস্বাভাবিক নয়। এসব কালেক্টরদের গো বড় সাংঘাতিক। আমি এখনই থানায় ফোন করছি, ওখানকার ওসি আমার খুবই পরিচিত। উফ। আরে কি হলো, দাঁড়ান। তালা খুলতে এখন আর আপনাকে প্রয়োজন হবে না। এখন কি ইচ্ছে করছে জানিস? কি? এটাকে ভেঙে এর ভেতরে কি আছে সেটা দেখি। কিছু না থাকলে অবশ্য এই বাজনাটার জন্য আফসোস হবে, কারণ সুরজিৎ বাবু 25,000 টাকা অফার করেছিলেন এটার জন্য। সাধনকে দেখছি না তো? তাকে নিয়ে তো অবনীবাবু কলকাতায় গেলেন, বিকেলে ফিরবেন। আর হ্যাঁ, আমরা চলে গেলে একটু চোখ কান খোলা রাখবেন, বাইরের লোক যাতে ঢুকতে না পারে। জি আগে। থ্যাংক ইউ মিস্টার গুনি, থ্যাংক ইউ। প্রবলেম সলভড। থানায় বলে দিলাম আজ রাত থেকে 2জন লোক পাহারায় থাকবে। গুড। আচ্ছা, রাধারমণ বাবুর এই টাকা লুকিয়ে রাখার ব্যাপারটা আপনি ছাড়া আর কে জানতে পারে? আমরা 3জন ছাড়া আর কেউ জানে বলে তো মনেই হয় না। আমার মন কি বলছে জানেন? কি? মেলোকট? তবে আমি আন্দাজে ঢিল মারা পছন্দ করি না মণিবাবু। আর তাছাড়া আপনার কাকার শেষ কথাগুলো আমি কিছুতেই ভুলতে পারছি না। আপনি ঠিক শুনেছিলেন, উনি চাবির কথাই বলেছিলেন তো? কি জানি মশাই, আমার তো চাবি বলেই মনে হলো। অবশ্যই এমনও হতে পারে যে কাকা আসলে প্রলাপ বকছিলেন, হয়তো চাবি কথাটা কোনো অর্থই নেই। প্রলাপই হোক আর যাই হোক, টাকা এই ঘরেই আছে। আমি যেন সে টাকার গন্ধ পাচ্ছি। চাবিটা আসল কথা নয়, আসল কথা টাকা। একটা আবছা আলো দেখতে পাচ্ছি, কিন্তু সেটা আরো উজ্জ্বল হওয়া দরকার। তবে একটা কথা, তেমন বুঝলে আজ রাতটা আমি এখানে থাকতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? মোটেও না, আমি 8টা নাগাদ আপনাদের তুলে নিচ্ছি। আবার আপনি কেন? আমরাই চলে আসবো। কোনো প্রশ্নই ওঠে না মিস্টার মিত্র। আর তাছাড়া আমার প্রেসে আজ তেমন কাজ নেই, আমি বাড়িতেই আছি, আমার কোনো অসুবিধা হবে না। আসুন।
থ্যাংক ইউ মিস্টার মিত্র। ওই কথাই রইল, রাতে তাহলে দেখা হচ্ছে। আমি একটু বেরোচ্ছি। এই ফাঁকে তুই সরগম শিক্ষা বইটার 4 নম্বর মানে হারমোনিয়াম চ্যাপ্টারটা একটু চোখ বুলিয়ে রাখিস। কেন বলো তো? কারণ আছে, এলে বলবো। ফান রোড লেক। মৃত ব্যক্তির নাম কি ছিল? রাধা রমন সমাদ্দার। আর নাতির নাম? ধরণী ধর সমাদ্দার। নাতির থিয়েটারি নাম? সঞ্জয় লাহিড়ী। দেরাদুনের বাজনা কালেক্টরের নাম? সুরজিৎ দাশগুপ্ত। রাধারমণের প্রতিবেশীর নাম? দাশগুপ্ত অবনী সেন। তার ছেলের নাম? সাধন সেন। রাধারমণের শেষ কথাগুলো কি ছিল? আমার নামে চাবি চাবি। এবার দেখি যেগুলো পড়তে বলেছিলাম সেগুলো ঠিক করে পড়েছিস কিনা। গানে একটা সা থেকে পরের সা পর্যন্ত কটা সুর থাকে? তারা 12টা। কি কি? 7টা শুদ্ধ, 4টে কোমল আর একটা করি। বাহ, 7টা সুর কি কি, কিভাবে লেখে? তারা স র ক ম প ধ ন। কোন কোনটা কোমল হয়? র গ ধ ন। র গ ধ ন। কিভাবে লেখে? রি ইয় গয় দ মূর্ধন্য। আর করি? ম সেটা কিভাবে লেখে? ক্ষয়ময়। 10-এ 10। দে কাগজটা দে। এই নাও। আর যাবার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে বলো কোথায় গিয়েছিলে? ডক্টর চিন্তামণি বোসের চেম্বার, আর সেখান থেকে ইউরেকা প্রেস হয়ে মডার্ন অপেরার অফিস। মাথা ভোঁ ভোঁ করছে রে তোপসে। একটা 82 বছরের বুড়োর মরার মুখে বলা সামান্য 3টে কথার মানে বুঝতে এত সময় কেন লেগে গেল, সেটা ভেবেই মাথাটা ভোঁ ভোঁ করছে। এটার জন্য তাই অবশ্যই আমাদের বাংলা ভাষা। হ্যালো মণিবাবু, চলে আসুন এক্ষুনি। বামুনগাছি যেতে হবে। হ্যাঁ হয়ে গেছে, সব পরিষ্কার। পাহারার লোক আসার সময় হয়নি বোধহয়। ও এসেই হবে। কি সাধন বাবু, সন্ধ্যের আলোতে কি শিকার হচ্ছে? বাদুর। রহস্যের সমাধান কিভাবে হলো, তাহলে সেটা যদি এবার আপনি আমাদের। চাবি ইংরেজিতে কি, বাংলায় চাবি। এই যে সাদা কালো পর্দাগুলো দেখছিস, ওর আরেকটা নাম হলো চাবি। আর এই চাবির কথাই
বাথরুম। দাদাবাবু, দাদাবাবু, কি হলো? কি হলো দাদাবাবু? কি হলো? কি ব্যাপার? কি হচ্ছে? কি কি ব্যাপার? কি হচ্ছে? সাধন, ও যে দাদুর বাজনা নিয়ে পালাচ্ছিল। ও ঠিকই করেছে অবনীবাবু। অপরাধীকে এয়ারগান দিয়ে কাবু করে ও আমাদের সাহায্যই করেছে। আপনি পুলিশে খবর দিন। মণিমোহন সমাদ্দারকে আমি প্রথম সন্দেহ করতে আরম্ভ করি আজ সকাল থেকে, কিন্তু তিনি কোনো একটা বেচাল না চাললে তাকে বাগে আনা যাচ্ছিল না, কারণ তার বিরুদ্ধে প্রমাণের অভাব। তাই আমি রিস্ক নিয়েই তাকে খানিকটা প্রশ্রয় দিচ্ছিলাম, কিন্তু আমাকে আচমকা আক্রমণ করে বাজনা নিয়ে পালানোটাই হলো তার ভুল চাল। শেষ পর্যন্ত তিনি পালাতে পারতেন না ঠিকই, কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি শায়েস্তা হবেন তার জন্য অবশ্যই দায়ী সাধনবাবুর এয়ারগান। এবার থেকে ওটা একটু সাবধানে চালিও, কেমন? এক মিনিট, ওই তো আসছে। এই তো, আসুন। আলাপ করিয়ে দিই। ধরণীধর সমাদ্দার, রাধারমন বাবুর নাতি, ওনার প্রতিবেশী অবনী সেন, তার ছেলে সাধন, আমার খুড়তো ভাই তপেশ, বারাসাত থানার দীনেশ কুঁই, আর ইনি তো আপনার খুবই পরিচিত। বসুন। ধরণীবাবুর সঙ্গে আমার আজই আলাপ হয় মডার্ন অপেরার আপিসে, এবং আমি তাকে এখানে আসার আমন্ত্রণ জানাই, আর তার কাকার কীর্তিকলাপের একটা আভাসও দিই। যাই হোক, আবার পুরনো প্রসঙ্গে ফিরে আসি। আমার নামে চাবি চাবি। রাধারমণের এই শেষ কয়েকটি কথার ব্যাপারে প্রথমে মণিবাবু শিওর ছিলেন, কিন্তু আজ সকালে আবার তাকে জিজ্ঞেস করায় তিনি সুর পাল্টে হঠাৎ কেমন যেন হয়ে পড়েন এবং বলেন তার কাকা হয়তো প্রলাপ বকছিলেন। এখানেই আমার প্রথম খটকাটা লাগে, এবং সন্দেহ হয় যে তার কাকার শেষ কথাগুলো সম্বন্ধে মণিবাবু যা বলেছিলেন সেগুলো সত্যি তো। রাধারমণ বাবুর মৃত্যুর সময় মণিবাবু ছাড়াও আরেকজন ব্যক্তি এ ঘরে উপস্থিত ছিলেন, ডক্টর চিন্তামণি বোস। আজ দুপুরে তার চেম্বারে গিয়ে এ বিষয়ে তাকে জিজ্ঞেস করায় তিনি বলেন, তার আগে উনি আর একটা কথা বলেছিলেন। আরেকটা কথা? ধরণী, ধরণী। তারপরে বলেন আমার নামে চাবি চাবি। ধরণী? আপনি ঠিক শুনেছিলেন তো? শিওর। অর্থাৎ মণিবাবু একটা কথা গোপন করেছিলেন। মৃত্যুর আগের মুহূর্তে তার নাতিকেই কিছু বলার কথা মনে এসেছিল রাধারমণ বাবুর, ভাইপোকে নয়। ভাইপোকে সেই অবস্থায় হয়তো তিনি চিনতেই পারেননি। আসলে নাতির সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও তার ওপর থেকে রাধারমণ বাবুর স্নেহ যায়নি, তাই তার অভিনয়ের কোনো খবর বা বিজ্ঞাপন বেরোলেই তিনি কাগজ থেকে তা কেটে রাখতেন। যে কথাটা তিনি তার নাতিকে বলতে চেয়েছিলেন সেটা শুনে ফেলল তার ভাইপো। চাবি কথাটা শুনে মণিমোহন বাবু বুঝলেন যে টাকা পয়সার কথা বলা হচ্ছে। শেষে যখন চাবি দিয়ে কিছুই বেরোলো না, তখন তাকে ফেলো মিত্রের কাছে আসতে হলো। মতলবটা এই যে আমি তাকে টাকার সন্ধান দেব এবং উনি সুযোগ বুঝে সেটি আত্মসাৎ করবেন। উইল আছে কিনা জানা নেই, না থাকলে টাকাটা নাতিই পাবে, আর থাকলেও আপনার পাওয়ার সম্ভাবনা কম, কারণ আমার বিশ্বাস আপনার কাকা তার ভাইপোকে একেবারেই পছন্দ করতেন না, তাই না? মণিবাবুর একটা মিথ্যে যখন ধরা পড়ল তখন আরেকটা তথ্য ভেরিফাই না করে উপায় ছিল না। তাই ডক্টর বোসের চেম্বার থেকে আমি সোজা চলে যাই। মণিবাবু বলেছিলেন গতকাল ওর প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল বলে ওর বাড়ি ফিরতে রাত হয়, কিন্তু তার সহকারী পলবাবু আমাকে জানান যে ওভারটাইম তো দূরের কথা, দুপুরের পর থেকে ওর প্রেসে কোনো কাজই হয়নি, কারণ কেবল ফল্ট।
আপনি ইলেকট্রিশিয়ানের ব্যবস্থা করে বিকেলে বেরিয়ে যান আর প্রেসে ফেরেননি। তার মানে কাল রাতে বামুন গাছের এই ঘরে যে হানা দিয়েছিল সে কি তাহলে মণিমোহন সমাদ্দার? এটা আমার কাছে খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হয়, কারণ কাল সকালে যখন আমি বাথরুম পরীক্ষা করি তখন জমাদারের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। সে দরজা খুলবে কে এবং কেন? বাথরুম তো আর ব্যবহারই হচ্ছে না। আমার বিশ্বাস মণিবাবু তার কাকার সংকেতের মানে খানিকটা বুঝতে পেরে মেলোকর্ড নামক এই চাবিওয়ালা যন্ত্রটা নিতে গতকাল রাতে প্রথমে জার্মান তালা খুলে বাথরুমে জমাদার ঢোকার দরজার ছিটকিনি খুলে আবার জার্মান তালা বন্ধ করে বাইরে থেকে জমাদারের দরজা দিয়ে ভেতরে ঢোকেন। কি ভুল বললাম? চাবি যে বাজনার চাবি সেটা বুঝতে পারলেও আপনার কাকার বাকি সংকেতটা আপনি ধরতে পারেননি, কারণ অতটা বুদ্ধি আপনার নেই। আর এই বাকি সংকেতটা আমি বুঝতে পারি আজ বিকেলে, আর সেটার জন্যও দায়ী সাধনবাবু। তোমার দাদু সুরের বিষয়ে কি বলেছিলেন সেটা আরেকবার বলে দাও তো। যার নামে সুর থাকে তার গলাতেও সুর থাকে। বহুত আচ্ছা। এবার রাধারমণ বাবুর আশ্চর্য বুদ্ধির ব্যাপারে আসি। যার নামে সুর থাকে, সাধন বাবুর নামটাই ধরা যাক, সাধন সেন। এবার আকার একার বাদ দিলে কি দাঁড়ায়? স ধ ন স ন। আর গানের সুরের ভাষায় সা ধা নি সা নি। ঠিক। আর এই আশ্চর্য ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গেই একটা নতুন দিক খুলে গেল। সা ধা নি সা নি, এটা হলো তোমার নামে চাবি। আর আমার নামে চাবি অর্থাৎ? এক মিনিট। রে ধা রে মা নি সা মা দাদা রে, রাধারমণ সমাতার। কি সহজ, অথচ কি ক্লেভার, কি চতুর। এটা বোঝার সঙ্গে সঙ্গেই আমি নিশ্চিত হয়ে গেলাম যে এই মেলোকর্ডই হলো রাধারমণের ব্যাংক। যান্ত্রিক কলা কৌশলের প্রতি তার একটা ঝোঁক ছিল, সেটা ওই তালা দেখলেই বোঝা যায়। ওটিও জার্মানিতে তৈরি। স্পিগলার কোম্পানি নামে এক বিখ্যাত বাজনা প্রস্তুতকারক রাধারমণ বাবুর বিশেষ নির্দেশ অনুযায়ী এই মেলোকর্ডটি তৈরি করে। এখন দেখা যাক আপনার ভাগ্যে অর্থপ্রাপ্তি আছে কিনা। অনেক ধকল গেছে এটার উপর দিয়ে, তবে জার্মান জিনিস তো, দেখা যাক রাধারমণ বাবুর বুদ্ধি আর স্পিগলার কোম্পানির কারিগরি মিলে কি জিনিস দাঁড়িয়েছে। রে ধা রে মা নি সা মা দা দা রে। আরে এই সুরটাই সেদিন তুমি গুনগুন করছিলে, তাই না সাধন? এটাই তো দাদু মাঝে মাঝে বাজাতেন। বাজাতেন তো, কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল জানেন, এই থিয়েটার এবং যাত্রার দুস্থ শিল্পীদের জন্য একটা সংগঠন। সেটাও এবার আপনার স্বপ্ন সফল হতে চলেছে ধরণী বাবু। আসুন, একটু সাহায্যের দরকার।
মিস্টার প্রদোষ মিত্র কি? আগে আমি। আসুন। নমস্কার। আসুন। আমি সুবীর দত্ত। নমস্কার। একটু আগে আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার খুড়তো ভাই তপেশ। ও নমস্কার। নমস্কার। বসুন। আমি কর্বেট অ্যান্ড নরেস কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ। আইসি, তা বলুন। আমি এসেছিলাম আমার দাদার ব্যাপারে। দাদা? আগে হ্যাঁ, নিহার দত্ত। ওই ভাইরাস নিয়ে রিসার্চ করছিলেন, এখানে নয়, আমেরিকাতে, মিশিগান ইউনিভার্সিটিতে। তা ওই ল্যাবরেটরিতে কাজ করার সময় একটা এক্সপ্লোশন হয়, প্রাণ নিয়ে টানাটানি হয়। অবশ্য ওখানকার ডাক্তার ওনাকে সারিয়ে তোলেন, কিন্তু চোখ দুটো বাঁচাতে যায়নি। অন্ধ হয়ে যান? সে অবস্থায় তারা দেশে ফিরে আসেন। ওখানে থাকাকালীন এক আমেরিকান মহিলাকে দাদা বিয়ে করেন, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পরে সেও দাদাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে দাদার বিয়ে থা করেননি। তাহলে তো তার গবেষণাও শেষ হয়নি। মাস ছয়েক তো কারোর সঙ্গে কথাবার্তাই বলেননি, মনের দুঃখে। আমরা তো ভেবেছিলাম ওদের মাথা খারাপ হয়ে গেছে। তবে আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এখন কেমন? বিজ্ঞান নিয়ে যে ওনার উৎসাহ আছে এটা বোঝা যায়। একটা ছেলেকে রেখেছেন অ্যাজ আ হেল্পার কাম সেক্রেটারিও বলতে পারেন। সে ওই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করেছে। তার একটাই কাজ, সায়েন্স ম্যাগাজিন থেকে দাদাকে প্রবন্ধ পড়ে শোনানো। হাঁটাচলা করেন? টিপ্পো, সকালবেলা সন্ধ্যেবেলা লাঠি নিয়ে ছাদে পায়চারি করেন, তারপরে একা একা রাস্তার মোড় অব্দি ঘুরেও আসতে পারেন। বাড়ির এঘর ওঘর করতেও ওনার কোনো সাহায্যের দরকার পড়ে না। বাড়ি বলতে? বালি মানে একেবারে ওই গঙ্গার ধারে, প্রায় 80 বছর পুরনো। ঘটনাটা কি? আগে না, আপনার এখানে আসার কারণটা? হ্যাঁ, কাল রাতে দাদার ঘরে চোর এসেছিল। অবশ্য কিছু নিতে পারেনি। সেটা কি করে বুঝলেন? ঘরের চেহারা দেখে ব্যাপারটা প্রথম লক্ষ্য করে দাদার সেক্রেটারি। কাগজপত্রগুলো সব এলোমেলো করে ছড়ানো, টেবিলের উপর জিনিসপত্র ওলট পালট করা। দাদা স্টিলের আলমারির ওই চাবির কাজটা ঘষানোর দাগ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ আলমারিটা খুলতে চেয়েছিল। তা চোর কি নিতে পারে সেটা অনুমান করতে পারেন? দাদার অসমাপ্ত গবেষণার কাগজপত্র সমস্ত ওই আলমারিতেই থাকে, আর সেটা যে অত্যন্ত মূল্যবান তাতে করে সন্দেহ নেই। অবশ্য সাধারণ চোর আর এর মূল্য কি বুঝবে? অর্থাৎ সে টাকার লোভেই এসেছিল। একটা অন্ধ লোকের ঘরে চুরি করার সুবিধাটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। দাদা দরজা খুলে শোন, বাইরে কুমুদি যাতে প্রয়োজনে ডাকতে পারে। ধরুন যদি, হ্যাঁ থ্যাংক ইউ, প্লিজ। হ্যাঁ, ধরুন যদি সেরকম বেপরোয়া চোর হয় আর কোনো কারণে কাজের লোকের ঘুম না ভাঙে, তাহলে তো দাদার আত্মরক্ষার কোনো উপায় থাকে না। আপনার দাদার ইনকাম আছে কিছু? আছে। বায়োকেমিস্ট্রির ওপর দাদার গোটা দিনেক বই বেরিয়েছিল আমেরিকা থেকে। তার রয়্যালটি বাবদ সেখান থেকে দাদা বেশ ভালো টাকাই পান। কিন্তু অন্ধমানে তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কারণ চেক সই করা তো। আপনি একদম ঠিক ধরেছেন। রয়্যালটি বাবুর টাকাটা আমার নামেই আসে, আমার অ্যাকাউন্টে জমা পড়ে, আমি চেক কেটে টাকাটা দাদাকে তুলে দিই। আর সেই টাকাটা কি ওই স্টিলের আলমারিতেই থাকে? আগে হ্যাঁ। আপনাদের বাড়িতে লোক কজন? লোক এখন আগের থেকে অনেক কমে গেছে। বাবা মা তো মারা গেছেন, আমার স্ত্রীও 2012-এ, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে যাবে পার্মানেন্টলি। এখন লোক বলতে আমি, দাদা, আমার ছোট ছেলে, 2টো কাজের লোক, একটা রান্নার লোক, মালি, দারোয়ান। আমরা 2তলা থাকি, আর 1তলাটা দুভাগ করে ভাড়া দিয়ে দিয়েছি। তা গতকালের ব্যাপারটা পুলিশে জানানো হয়েছে নিশ্চয়ই? আগে না। কেন? দাদার আবার পুলিশের ব্যাপারে খুব একটা আগ্রহ নেই, তাই ভাবছিলাম কি করা যায়। হঠাৎ আপনার নামটা মাথায় এলো। আপনার এত সুখ্যাতি শুনেছি, খবরের কাগজে পড়েছি। দাদাকে বলতে দাদা এক কথায় রাজি হয়ে গেলেন। অর্থাৎ আপনি চাইছেন আমি যদি একবারটি আপনাদের বাড়িতে ঢু মারি? এটা খুব ভালো হয় মিস্টার মিত্র। দেখুন, প্রিভেনশনের ব্যাপারটায় কি করা যায় সেটা যদি একটু বলে দেন। আর তাছাড়া ভিতরের চোর না বাইরের চোর সেটাও যদি একবার। ভেতরের চোর? দেখুন মশাই, আমি স্পষ্ট বক্তা। যখন আপনার কাছে এসেছি এটা জানি যে ঢেকে ঢুকে কথা বললে আপনার কোনো সুবিধা হবে না। প্রথমত, আমাদের 2জন ভাড়াটার মধ্যে একটিকেও আমার ঠিক পছন্দ না।
মিস্টার সুখওয়ানি, বছর তিনেক হলো এসছেন। একটা অ্যান্টিকের দোকান আছে রাসেল স্ট্রিটে। আমি ঠিক জানি না, তবে যারা পুরনো জিনিসপত্র কেনাকাটা করেন তাদের মুখে শুনেছি যে লোকটা ঠিক সুবিধের নয়, মানে পুলিশের নজরও নাকি তার উপর আছে। আর অন্য ভাড়াটে? মিস্টার দাস্তুর, ইলেকট্রিক্যাল গুডসের বিজনেস। মাস চারেক হলো এসছেন। ওই ঘরে আবার বড় ছেলে থাকতো। তবে না, ওনার সম্পর্কে কোনো বদনাম কিন্তু আমি শুনিনি। তবে এতটাই অতিরিক্ত রকমের চাপা, সেটাই সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। আর শঙ্কর, আমার ছোট ছেলে, একেবারে সংস্কারের বাইরে চলে গেছে। কত বড় ছেলে? 23। গত মাসেই ও জন্মদিন গেল। হ্যাঁ, কিন্তু একটিবারের জন্য তার মুখ দেখিনি। কি করে? নেশা, জুয়া, ছিনতাই, গুন্ডাগিরি, কোনো কিছুই বাকি নেই। ইদানিং একটা মোটর বাইক গ্যাংয়ের সঙ্গে ফিরেছে। পুলিশের খবরও পড়েছে কয়েকবার। আমাকেই ছাড়িয়ে আনতে হয়েছে। বুঝতেই তো পারছেন, আমাদের পরিবারের একটা খ্যাতি আছে। তাই নাম করলে এখনো একটু আধটু ফল পাওয়া যায়, কিন্তু সে নাম আর কতদিন টিকবে জানি না। কাল রাতে বাড়িতে ছিল? খেতে এসেছিল। রোজ আসে না। তারপর আর দেখিনি। কে তোমরা? আমি তো চিনি না তোমাদের। অপরাধ নেবেন না জ্যাঠা, পয়সাটা একটু বেড়েছে বলে লোকজনের বাড়ি বিশেষ যাওয়া হয়ে ওঠে না। কিন্তু আমি যে কাজে উন্নতি করেছি তার জন্য আপনি খুশি হয়েছেন নিশ্চয়ই। ফেলু মিত্তির, বোঝো, তোমার যখন 8 বছর বয়স তখন তুমি একটা কেলেঙ্কারি করেছিলে, মনে আছে? হ্যাঁ, এয়ারগান দিয়ে একটা শালিক পাখি মেরে আমাকে দেখাতে এনেছিলে। আমি কি বলেছিলাম? নিরীহ জীবদের কখনো মারবে না, মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে, কারণ তারপর থেকে তুমি পাখি মারা ছেড়ে দিয়েছিলে। গোয়েন্দাগিরিতে পসার হয়েছে বলে আমার কাছে বড়াই করো না। ওরকম গোয়েন্দাগিরি আমিও করতে পারি। ওসব গিরি করার জন্যে যা গুণাগুণ থাকা দরকার তা আমার আগেও ছিল, এখনও আছে। ওই রকম কাজের মধ্যে নিজেকে বেঁধে ফেলা আমার ধাতে সয় না। তা বলো, কি হেতু আগমন হেতা? নিহার দত্ত বলে কোনো বায়োকেমিস্টের নাম মনে পড়ছে কি? বায়োকেমিস্ট নিহার দত্ত, ভাইরাস রিসার্চ, আমেরিকা, মিশিগান ইউনিভার্সিটি, ল্যাবরেটরিতে অগ্নি বিস্ফোরণ, 2টো চোখ হারায়। তো এইসব জানার জন্য আমার কাছে আসা কেন? ইঁদুরের ঘেঁটি ধরে নাড়া দিলে তো নেট থেকেই পেয়ে যেতে। তা হয়তো পেতাম, কিন্তু আপনার থেকে তাড়াতাড়ি পেতাম কি? আমার তো যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু তিনি তো একা ছিলেন না। নিহার দত্ত একা ছিলেন না? না। মানে আমার যদ্দূর মনে পড়ছে, তার এই গবেষণায় একজন পার্টনার ছিল। এই তো 1996-এর খবর। নিহার দত্তের সঙ্গে কাজ করছিলেন আর একজন বাঙালি বায়োকেমিস্ট, নাম সুপ্রকাশ চৌধুরী। সুপ্রকাশ চৌধুরী? ইয়েস। এই অ্যাক্সিডেন্টে চৌধুরীর কোনো ক্ষতি হয়নি, কারণ তিনি ছিলেন ঘরের অন্যদিকে। এই চৌধুরীই নাকি নিহার দত্তকে বাঁচিয়েছিলেন। আগুন নেবানো, সময় মতো হাসপাতালে পাঠানো, এসবই চৌধুরী করেছিলেন। এই দেখো। তা এই চৌধুরী এখন? জানি না, ওসব খবর তুমি আমার কাছে পাবে না। এদের জীবনে উল্লেখযোগ্য যদি কিছু ঘটে, সেটা যদি কাগজে স্থান পায়, তবেই আমি জানতে পারবো। যেচে কারো খবর আমি নেই না। কেন নেব? আমার খবর কেউ নেয় যে আমি অন্যের খবর নিতে যাব? তবে এটা ঠিক, এই চৌধুরী যদি বিজ্ঞান জগতে সাড়া জাগানোর মতো কোনো কাজ করত,
সে খবর আমি ঠিক পেয়ে যেতাম। গোলকধাম? আগে হ্যাঁ, আমার ঠাকুরদার নাম ছিল গোলক বিহারী দত্ত। আসুন। ভগীরথ, হ্যাঁ, বৈঠকখানে 2 কাপ চা আর জল খাবারের বন্দোবস্ত করুন। আপনাদের আদি বাড়ি? খুলনায় আমাদের জমিদারি ছিল। ঠাকুরদা কলকাতায় চলে আসেন 1926। কেমিক্যাল ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা শুরু করেন। কলেজ স্ট্রিটে আমাদের একটা বড় দোকানও ছিল। বাবা বেশ কিছুদিন চালিয়েছিলেন, কিন্তু বছর 30 হলো ব্যবসাটা উঠে গেছে। আসুন। এটা বেলজিয়াম থেকে আনানো। বসুন। পায়ের শব্দ পেলাম। ওরা এলেন বুঝি? হ্যাঁ দাদা, বসো। বসছি। নমস্কার, আমার নাম প্রদোষ মিত্র, আর আমার বাঁ পাশে আমার কাজিন তপেশ। নমস্কার। নমস্কার। নিহার দত্ত। তা মিত্তি মশাইয়ের হাইট তো আমার থেকে একটু বেশি বলে মনে হচ্ছে। আর কাজিন কত? 5 নয় 10? আগে 5-10। তা বসুন এবং বসো। চায়ের কথা বলেছ? বলেছি। আপনি যে রিসার্চ করছিলেন সে ব্যাপারে বোধহয় আপনার একজন পার্টনার ছিল, তাই না? সরি মিস্টার মিত্র, আমার মাথা থেকে পার্টনার নয়, অ্যাসিস্ট্যান্ট। সুপ্রকাশ চৌধুরী, সে আমেরিকাতেই পড়াশোনা করেছিল। তাকে পার্টনার বললে একটু বেশি বলা হয়। আমাকে ছাড়া তার এগোনোর কোনো পথ ছিল না। তিনি এখন কোথায় বা কি করছেন সেটা কি আপনি জানেন? না। অ্যাক্সিডেন্টের পরে সে আপনার সঙ্গে যোগাযোগ করেনি? না, তবে এইটুকু বলতে পারি যে তার একাগ্রতার অভাব ছিল। বায়োকেমিস্ট্রি ছাড়াও আর 5 রকম ব্যাপারে তার ইন্টারেস্ট ছিল। এক্সপ্লোশনটা কি অসাবধানতার জন্য হয়? আমি সজ্ঞানে কোনোদিন অসাবধান হইনি। আপনার গবেষণাটা তাহলে অসমাপ্তই রয়ে গেছে? এই নিয়ে আর কেউ অগ্রসর হলে জানতে পারতাম নিশ্চয়ই। সুপ্রকাশবাবু যে এ নিয়ে কোনো কাজ করেননি সেটা আপনি জানেন? এইটুকু জানিয়ে যে আমার নোটস ছাড়া তার কিছু করার ক্ষমতা ছিল না। গবেষণার শেষ পর্বের নোটস আমার কাছেই ছিল, আমার ব্যক্তিগত লকারে। তার নাগাল পাওয়া বাইরের লোকের সাধ্য ছিল না। আর সেগুলো আমি যখন দেশে ফিরি আমার সঙ্গেই ফিরে আসে, আমার কাছেই আছে। তবে একটা কথা বলতে পারি যে গবেষণা সফল হলে নোবেল এসে যেত আমার হাতের মুঠোয়। ক্যান্সারের চিকিৎসার আরেকটা রাস্তা খুলে যেত। আপনার এই গবেষণার কাগজপত্র যদি অন্য কোনো বায়োকেমিস্টের হাতে পড়ে তাহলে তার পক্ষে সেটা লাভজনক হবে কি? নোবেলটাকে যদি লাভ বলে মনে করেন তাহলে হতেও পারে। আপনার কি মনে হয় এই কাগজপত্র চুরি করার জন্যই চোর আপনার ঘরে ঢুকেছিল? সেরকম মনে করার কোনো কারণ নেই। এই নোটসের কথা আর কে জানে? জানে বলতে বৈজ্ঞানিক মহলের অনেকেই তার অস্তিত্ব অনুমান করতে পারে। আর জানে আমার বাড়ির লোকজন আর আমার সেক্রেটারি রণজিৎ। বাড়ির লোকেরা বলতে কি আপনার একতলার 2 ফ্ল্যাটের বাসিন্দাদের কথাও বলছেন? তারা কি জানে না জানে আমি জানি না, তাদের সঙ্গে আমার আলাপও হয়নি। তবে সুবীরের মুখে শুনেছি তারা নাকি ব্যবসাদার লোক, জানলেও এই ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট থাকার কথা নয়। অবশ্যই আজকাল তো সব জিনিস নিয়েই ব্যবসা চলে,
এই ধরনের কাগজপত্র নিয়েই বা চলবে না কেন? বিজ্ঞানী হলেই তো আর ধর্মপুত্র যুধিষ্ঠির হয় না। আমরা যদি ধরেই নিই যে চোর টাকার লোভে আপনার ঘরে এসেছিল, তাহলে তার পক্ষে আগে একতলায় হানা দেওয়াটাই সুবিধের নয় কি? কারণ আপনার দুজন ভাড়াটিই তো বেশ অবস্থাপন্ন বলে মনে হয়। হ্যাঁ, পয়সা আছে, তবে সুকুমারের ঘরে অনেক দামি জিনিসপত্র আছে, তাই তার দরজায় হরেক রকমের তালা। দস্তুটার ঘরে ঢোকাটা অনেক সহজ। এটা কেন বলছেন? কারণ বন্ধ ঘরে ওনার সাফোকেশন হয়, তাই উনি দরজা খুলি শোন। নিহারবাবুর ঘরটা একবার দেখা যায় কি? চা খাওয়া শেষ হয়েছে মনে হচ্ছে। আগে হ্যাঁ। তাহলে নিশ্চয়ই পারেন গিয়ে সুবির দেখিয়ে দেবে। আমি ততক্ষণ সাথে গিয়ে সান্ধ্য ভ্রমণটা সেরে আসি। 17 স্টেপ গিয়ে ডান দিকে ঘুরলেই সিঁড়ি, তারপর 7 + 8 15 ধাপ উঠেই ছাদ। প্রয়োজন হলে খবর দেবেন। আসুন। খোলার চেষ্টার অভাব হয়নি। গর্তের চারপাশে দাগ। একটা আন্দাজ করেছিলাম নিহারবাবু কড়া ঘুমের ওষুধ খান, না হলে ঘুম ভেঙে যাওয়ার কথা। আপনারও ঘুম ভাঙলো না? বাবুকে কেমন পাহারা দেন? ও বেজায় ঘুম কাতুরে, এমনিতেই 2-3 বার না ডাকলে ওঠেন না। ঠিক আছে, আপনি যান। আসুন আসুন, ইনি দাদার সেক্রেটারি রণজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রদোষ মিত্র। কে জিতলো? আগে আপনার টি শার্টের বুক পকেটে খেলার টিকিট দেখতে পাচ্ছি, আর রোদে মুখ ঝলসানো। লিগের একটা বড় খেলা দেখে এলেন, এটা আন্দাজ করাটা কি খুব কঠিন? ইস্ট বেঙ্গল। এখানে কতদিন কাজ করছেন? 4 বছর। নিহারবাবু তার অ্যাক্সিডেন্টের বিষয়ে কখনো কিছু বলেছেন? জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি খুলে কিছু বলতে চাননি। তবে চোখ দুটো গিয়ে যে ওর সাংঘাতিক ক্ষতি হয়ে গেছে, এটা মাঝে মাঝে নিজের অজান্তেই বলে ফেলেন। আর কিছু? একটা কথা ওকে বলতে শুনেছি, যে উনি যে এখনো বেঁচে আছেন তার কারণ হচ্ছে ওর একটা কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। সেই কাজটা কি আমি জিজ্ঞেস করার সাহস পাইনি। তবে আমার বিশ্বাস উনি এখনো আশা রাখেন গবেষণাটা শেষ করবেন। নিজে তো আর পারবেন না, অন্য কাউকে দিয়ে করাবেন, সেটাই হয়তো ভেবেছেন, তাই নয় কি? তাই হয়তো। আপনার এখানে ডিউটি কতক্ষণ? 8টায় আসি, 6টায় যাই। আমার বাড়ি খুব কাছেই। আজ খেলা দেখার জন্য একটু তাড়াতাড়ি ছুটি চেয়েছিলাম, উনিও আপত্তি করেননি। তবে বাইরে গেলেও সন্ধেবেলা একবার এখানে হয়ে যায়, যদি ওর কোনো। টাকা আর গবেষণার নোটসগুলো কি অবস্থায় থাকে সেটা একবার দেখতে চাই। টাকা আর গবেষণার কাগজগুলো কি? হ্যাঁ, সব ওটাতে। সে কি? এ কি করে হয়? প্রায় 1040 টাকা ছিল। মিশিগান ইউনিভার্সিটির একটা লম্বা শিলমোহর লাগানো খামের মধ্যে ওই গবেষণার কাগজপত্র। আজ সকালে ছিল টাকা আর কাগজপত্র? আমি নিজে দেখেছি, অবশ্য টাকার নাম্বারগুলো নোট করা আছে। দাদাই এ ব্যাপারে ইনসিস্ট করতেন, কিন্তু সব গেছে বুঝি? বোঝো, সামনের সিঁড়ি ছাড়া ওপরে ওঠার অন্য সিঁড়ি আছে? জমাদারের সিঁড়ি আছে পেছনের দিকটা। নিচের বাসিন্দারা কেউ ফিরেছেন কি? সে খোঁজ নেওয়া যেতেই পারে, কারণ সাধারণত এই সময় ওরা ফেরে। মিস্টার দস্তুর ফেরেনি দেখছি। আর সুখমানি? এদিকে আস।
Mr. Dutt. গুড ইভিনিং, একটু ভেতরে আসতে পারি? Certainly. You see, Mr. মিত্তর, আমার ঘরে অনেকগুলো ভ্যালুয়েবল জিনিস আছে, দেখছেন তো। তো চুরির কথা শুনলেই না আমার খুব পালপিটেশন হয়। ইয়েস, আজ সকালে যখন শুনলাম যে কাল রাতে চোর এসেছিল, তো আমার মনের অবস্থা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি কোনো বাইরের লোককে সন্দেহ করছেন? কেন বলুন তো? না, আপনি মিস্টার দস্তুরের সঙ্গে কথা বলেছেন? না, উনি এখনো ফেরেননি। হি ইজ আ পিকুলিয়ার ক্যারেক্টার। আই এম সরি, আমার নেবারের বিষয়ে এরকম কথা বলা আমার উচিত নয়, বাট আমি ওনাকে ওয়াচ করেছি। গোড়ায় আলাপ হওয়ার আগে ওনার নাকে ডাক শুনতে পারতাম, অ্যান্ড আই বিলিভ ওই শব্দটা দোতলা অবধি পৌঁছে যায়। তারপর ন্যাচারালি আলাপ হয়। তো উনি আমার এই ঘরে দু একবার এসছিল। হ্যাঁ, আমার এসব জিনিসপত্র দিকে এমনভাবে তাকাতেন না, আমার একদম ভালো লাগতো না মিস্টার মিত্তর। আই ডিডন্ট লাইক ইট। বাবা, কত জিনিস! টাকা থাকলে বুঝলি। মিস্টার দস্তুর, আসুন। গুড ইভিনিং। গুড ইভিনিং মিস্টার দাত। মিস্টার দস্তুর। প্রদোষ মিত্র, আমার কাজিন তপেশ। মিস্টার মিত্র কিন্তু প্রাইভেট ইনভেস্টিগেটর। ও আই সি। কালকের ব্যাপারে কি? কাল তো বটেই, কিন্তু চুরিটা হয়েছে আজ। বাট বেশ কিছু টাকা, দাদার জরুরি কাগজপত্র। ও, দেন হি মাস্ট বি টেরিবলি আপসেট। কে? কে? ইটস মি মিস্টার ডাট। আপনার ভাই এক্ষুনি আপনার লসের কথা বললেন, আমি আপনাকে সিম্প্যাথি জানাই। তাহলে আমরা একটু আমার ঘরে বসবেন, চলুন না। সারাদিন কাজের পর সঙ্গ পেলে ভালোই লাগবে। আসুন আসুন, বসুন। হরে জি, 3টে কোল্ড ড্রিঙ্ক। জি। আপনার তো ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা। ইলেকট্রিক্যাল? হ্যাঁ, সুবীরবাবু যে বললেন। ইলেকট্রিক্যাল নয়, ইলেকট্রনিক্স। ও সরি। দ্যাটস অল রাইট। বছর কানেক হলো শুরু করেছে। আপনার নিজের? না, বন্ধুর সঙ্গে পার্টনারশিপে। আমি তো মুম্বাইয়ের লোক, তবে বিদেশে ছিলাম অনেক বছর। জার্মানিতে একটা কম্পিউটার ম্যানুফ্যাকচারিং ফার্মে চাকরি করতাম। বন্ধু দেখলো এখানে চলে আসতে, চলে এলাম। পয়সা ওর, অভিজ্ঞতা জোগাচ্ছি আমি। কবে এলেন কলকাতায়? লাস্ট নভেম্বর। 3 মাস বন্ধুর বাড়িতে ছিলাম, তারপর এই ফ্ল্যাটের খবর পেয়ে চলে এলাম। আসুন স্যার। মিস্টার মিটার, আমার ঘরে খুব কস্টলি জিনিস নেই ঠিকই, কিন্তু একটা কথা আপনাকে না বলে পারলাম না। কি কথা? আমার ওই প্রতিবেশীটি খুব সুবিধের লোক নয়। মিস্টার সুখমানি? ইয়েস। ওর ঘরে নানান ইনলিগাল কাজকর্ম হয়, গোপন কারবার। আপনি জানলেন কি করে? ওর বাথরুম আর আমার বাথরুম লাগোয়া, দুটোর মাঝখানে একটা বন্ধ দরজা আছে। ওই দরজায় কান পাতলে ওর শোবার ঘরের কথাবার্তা সব শোনা যায়। এভাবে কান লাগানোটা যে একটা আইন বিরুদ্ধ কাজ, সেটা আপনি জানেন আশা করি। জানি মিস্টার মিটার, আর আমি ও কাজ করতাম ভি না। কিন্তু যখন দেখলাম আমার নামের কোনো পার্সেল বা প্যাকেট ভুল করে ওর কাছে চলে গেলে ও সেটাকে খুলে আবার আটা দিয়ে লাগিয়ে আমার কাছে পাঠিয়ে দেয়, তখন আমি পাল্টা দুষ্টুমি করার লোভটা সামলাতে পারলাম না। দেখুন মিস্টার মিটার, আমি স্ট্রেট কাটলো, 7-এ নেই 5-এ নেই, কিন্তু ও যদি আমার পিছনে লাগে আমি ভি ওকে ছেড়ে দেব না বলে দিলাম। এটার আর প্রয়োজন হবে না, আমরা একটা ট্যাক্সি নিয়ে নেব। সে কি? শিওর? শিওর। আসি। ঠিক আছে, তাহলে অন্তত গেট অব্দি আপনাদের। তাহলে কিরকম বুঝলেন? আমার মনে হয় আপনাদের পুলিশে একটা খবর দেওয়া উচিত। কেন? না, পুলিশ সম্বন্ধে আপনার দাদার ধারণা যাই হোক না কেন, পলাতক চোর ধরার যেসব উপায় পুলিশের আছে, কোনো প্রাইভেট ইনভেস্টিগেটরের তা নেই। যেখানে এতগুলো টাকার ব্যাপার, সেখানে পুলিশকে বলাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া আপনি যখন বলছেন নোটের নম্বরগুলো লেখা আছে, তখন কাজটা তো এমনিতেই অনেক সহজ হয়ে যাওয়ার কথা। দেখুন মিস্টার মিত্র, আপনাকে যখন একবার দেখেছি আর একটা দুর্ঘটনা যখন ঘটেছে, তখন আপনাকে বাদ দেওয়ার কথা আমি ভাবতেও পারি না।
হ্যাঁ, পুলিশকে নিশ্চয়ই জানাবো, কিন্তু আপনি পাশে থাকলে শুধু আমি নয়, দাদাও অনেকটা নিশ্চিন্ত বোধ করবেন। তুমি পুলিশে খবর দিতে বললে কেন? কারণ আছে রে, কারণ আছে। কারণ তো আছেই, তুমি বললে যে পালানো চোর পুলিশের পক্ষে ধরা অনেক বেশি সহজ, বিশেষ করে যদি অনেক টাকা নিয়ে পান। সুবীরবাবুর ছেলেকে তোর সন্দেহ হয়? কে, শঙ্কর? কেন হবে না? আমার তো মনে হয় বাড়ির লোকই involved। দোস্তুর ছিলেন না? আর সুখমানিও টাকা চুরি করে দিব্যি বাড়িতে বসে থাকবেন, এটাও যেন কেমন কেমন লাগছে। তাহলে বাকি রইল রণজিৎ বাবু, বাড়ির কাজের লোক, আর আমাদের মক্কেল নিজে। মক্কেল মানে? মানে সুবীরবাবু? ভেবে দেখ আমার পজিশনটা কি হবে যদি বেরোয় সুবীরবাবুই ওই আলমারিটা খুলেছিলেন। এটা এই কারণেই অসম্ভব নয়, কারণ ওই একটি ব্যক্তি সম্বন্ধে আমরা বিশেষ কিছুই জানি না। ধর যদি কোনো কারণে ওনার অনেকগুলো টাকা খোয়া গিয়ে থাকে, বাজারে অনেক ধার দেনা থাকে, তাহলে ওনার পক্ষে ওই টাকাগুলো সরানো খুব অসম্ভব কি? আর যদি বৈজ্ঞানিক মহলে কোনো কানেকশন থেকে থাকে তাহলে তো সোনায় সোহাগা। ওই গবেষণার কাগজপত্রগুলো কিন্তু কিন্তু উনি তো নিজেই এলেন তোমার কাছে, উনি তো নিজেই তোমাকে অ্যাপয়েন্ট করলেন। এটা খুব পুরনো টেকনিক রে। সুবীরবাবু যদি খুব উচ্চ স্তরের ধূর্ত ব্যক্তি হয়ে থাকেন এবং তার উপরে যাতে সন্দেহটা না পড়ে, সেই জন্য ঠিক এই কাজটাই করা কিছুই আশ্চর্যের নয়। মণিমোহন সমাদ্দারের কথা ভুলে গেলি? মিনিট 10 দাঁড়িয়ে যান তো। তোমরা খাবে তো? পরে খাবো, তুমি খেয়ে নাও। ঠিক আছে। শুনুন, বাবা আপনাকে আমার সম্বন্ধে কি বলেছে আমি জানি না, তবে গেস করতে পারি। আমার পেছনে টিকটিকি লাগিয়ে কারোর বাপের সাথে নেই কিছু করে। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আমি একা নই, আমাদের গ্যাং আছে। বেশি ওস্তাদি করলে পস্তাবেন। বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবো বলে দিলাম। ফলো করুন, হেডলাইট জ্বালাবেন না। বেশি কাছে নয়, বেশি কাছে নয়।
চালিয়ে বেরিয়ে যান। নিউ কোরিন্থিয়ান লজ। গুড, ওদের ডেরাটা জানার দরকার ছিল। চলুন, রজনী সেন রোড। হ্যালো, হ্যালো চাঁদ, বলুন জ্যাঠা। আর একটা খবর আজ খুঁজে পেলাম। সুপ্রকাশ কিনা জানি না, তবে এস চৌধুরী বলে লিখেছে। বায়োকেমিস্ট সেটাও লিখেছে। কবেকার খবর? 2007 মেক্সিকোতে এক ড্রাগ কোম্পানির ওপর পুলিশ রেড করে, এক ভদ্রলোককে অ্যারেস্ট করে। বাঙালি বায়োকেমিস্ট, নাম এস চৌধুরী, ভেজাল ড্রাগের কারবার চালাচ্ছিল। ভদ্রলোকের জেল হয়। এটুকুই খবর? হ্যাঁ, এইটুকুই খবর। আসলে মাথায় ঘুরছে সুপ্রকাশ, এই এস চৌধুরীর নামটার সঙ্গে ঠিক কানেক্ট করতে পারছিলাম না। তবে এই এস চৌধুরী আর ওই সুপ্রকাশ একই কিনা তা জানি না। একই? একই? তাহলে তো ঠিক আছে, গো অ্যাহেড, চালিয়ে যাও। নতুন কিছু খবর পেলে জানাবো। থ্যাংক ইউ জ্যাঠা। কে, সিধু জ্যাঠা? 2007-এ মেক্সিকোতে এক ভেজাল ড্রাগের ব্যবসায় এক বাঙালি বায়োকেমিস্ট ধরা পড়ে, জেল হয়। নাম এস চৌধুরী। এবার কি করবে ভাবছো? 3টে ব্যাপারে খটকা, বুঝলি? 1, আলমারির চাবির গর্তের ধারে আঁচড়ের এত বাড়াবাড়ি কেন? আচ্ছা, রীতিমতো জোরে না ঘষলে স্টিলের ওপর ওরকম দাগ হতে পারে কি? মনে হয় না। নিহার বাবুর ঘুম কি এমনই গভীর যে এত ঘষাঘষিতেও তার ঘুম ভাঙল না? আর 2 নম্বর, নিহার বাবুর অসমাপ্ত কাজটা কি? উনি কি এখনো মনে করেন যে ওনার গবেষণার কাজ উনি শেষ করতে পারবেন? অন্তত রণজিৎ বাবুর তো তাই ধারণা। কেন বলো তো? তুমি কি ওর কথা বিশ্বাস করছো না? আর 3 নম্বর হলো কে? কে? মিস্টার দস্তুরের গলা শুনে দোতলার বারান্দা থেকে নিহার বাবু কে বলে উঠেছিলেন। তো তার মানে কি? হ্যালো, কখন? আমি এক্ষুনি আসছি। তৈরি হয়ে নে, গোলকধামে খুন। খুন? মিস্টার দস্তুর, শোনো, সবাইকে নিয়ে খুব ভালো করে দেখবে, এই জায়গাটা ভালো করে সার্চ করবে। আর আরে কি মিস্টার মিত্র এসে পড়েছেন? গন্ধে গন্ধে হাজির। সুবীর বাবুর সঙ্গে সম্প্রতি আলাপ হয়েছে। আচ্ছা, উনি ফোন করেছিলেন তাই চলে এলাম। তবে আপনাদের কাছে ব্যাঘাত করব না, গ্যারান্টি দিচ্ছি। খুনটা হলো কিভাবে? মাথায় বাড়ি মেরে ঘুমন্ত অবস্থায় ব্যাপারটা ঘটে। এক জায়গায় নয়, বুঝলেন, 3 জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। বডিটা একবার দেখা যায়? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই লাশ নিয়ে যাওয়া হবে পোস্টমর্টমের জন্য। ডক্টর সরকার এসেছিলেন, তিনি এসে দেখে গেছেন। তিনি কি বলেন? রাফলি রাত 2 থেকে 3টের মধ্যে ব্যাপারটা ঘটে। কাজ চলছে দেখছি। ভিকটিম সম্বন্ধে কিছু জানতে পারলেন? খুব গন্ডগোলে সুটকেস গোছাতে শুরু করে দিয়েছিল, শর্ট কাওয়ার তালে ছিল। টাকা কড়ি গেছে কিছু? মনে তো হয় না। বিছানার পাশে টেবিলের উপর রাখা একটা ওয়ালেটে 1000 টাকা, আর সুটকেসের একটা ফ্ল্যাপের মধ্যে বেশ কিছু ইউরো আর US ডলার। তবে ব্যাংকের জমার খাতা, চেকবুক এসব নাথিং। অবশ্যই একটা ল্যাপটপ আর 2টো মোবাইল পাওয়া গেছে। দেখি সেখান থেকে যদি কিছু বার করতে পারি। এই যে আপনাকে খুঁজছিলাম। সুখবানি তো বেজায় তম্বি করছে, বলছে কলকাতা নাকি একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। তবে আমি বলে দিয়েছি, জেরা না করা পর্যন্ত ছাড়া যাবে না। আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, অবশ্যই জেরাতে কিন্তু আপনিও বাদ যাবেন না। সেটা জানি, তবে দাদাকে যত অল্পের উপর সারা যায় ততই ভালো। ন্যাচারালি। হ্যাঁ। ও ভালো কথা। কাল রাতে আপনার ছেলে আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে কিন্তু। বলেন কি? কাল কি সে ফিরেছিল? ফিরলেও আমি টের পাইনি, আর সকাল থেকে ওকে দেখতেও পাইনি। তবে একটা কাজের কাজ হয়েছে। ওকে ফলো করে ওদের গ্যাংয়ের ডেরাটা জানা হয়ে গেছে। মার্কুস স্ট্রিটের নিউ কোরিন্থিয়ান লজ জানা আছে? জানা নেই আবার? তবে এই হোটেলটা মোটেই সুবিধের নয়। ওখানে অলরেডি বাদ 2 গ্রেড হয়েই গেছে।
ওই এলাকা থানার ওসি তো মিস্টার মুখার্জি? হ্যাঁ জয়, ঠিক আছে, আমি ব্রিফ করে দিচ্ছি ওকে ইমিডিয়েট অ্যাকশন নেবার জন্য। ওকে, থ্যাংক ইউ। ও হ্যাঁ, আপনার ছেলের একটা ছবি পাওয়া যাবে? দেখছি। আর সেই সঙ্গে চুরি যাওয়ার নোটের নম্বরগুলোও দিতে ভুলবেন না। হ্যাঁ হ্যাঁ, চল। আসবো? আসুন। শব্দ পেয়েছি, পায়ের শব্দ, শব্দ আর স্পর্শ। এই দুটো নিয়েই তো কাটিয়ে দিলাম গত 20টা বছর। আর স্মৃতি, কি হতে পারত, কি হলো না। কিন্তু আমি তো জানি ওসব ভাগ্যটাগ্য কিছু নয়, কিচ্ছু নয়। আপনি যে কাল জিজ্ঞাসা করছিলেন না বিস্ফোরণটা অসাবধানতার জন্য ঘটেছিল কিনা, আমি তো জানি ওটা ঘটানো হয়েছিল আমার সমস্ত গবেষণাকে পণ্ড করে দেবার জন্য। ঈর্ষা যে মানুষকে কত নিচে নামাতে পারে গোয়েন্দা হয়ে, সেটা আপনি জানেন নিশ্চয়ই। তার মানে আপনার ধারণা সুপ্রকাশ চৌধুরী এই বিস্ফোরণের জন্য দায়ী? বাঙালি যে বাঙালির সবচেয়ে বড় শত্রু, সেটা আপনি মানেন কি? কি মানেন? আপনি এখন যে কথাটা যেভাবে আমাদের বলছেন, সেটা এর আগে কাউকে বলেছেন কি? না, বলিনি, কোনো দিনও না। হাসপাতালে জ্ঞান হবার পর এই কথাটাই আমার প্রথম মনে হয়েছিল, কিন্তু আমি কাউকে বলিনি। বলে কি করব? আমার সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। যে ঘটনার জন্য দায়ী সে শাস্তি পেলে আমি তো আর আমার দৃষ্টি ফিরে পাবো না, আমার গবেষণাও শেষ করতে পারবো না। কিন্তু আপনাকে চিরকালের মতন অসহায় করে দিয়ে চৌধুরীর বা কি লাভ হলো বলুন? সে কি ভেবেছিল আপনার কাগজপত্রগুলো হাত করে সেই গবেষণা করে নিজে নাম কিনবে? নিশ্চয়ই তাই, কিন্তু তার ধারণা ভুল। আমি তো বলেইছি আপনাকে, আমাকে ছাড়া তার এগোনোর কোনো পথ ছিল না। টাকার কথা জানি না, সেটা হয়তো পুলিশের পক্ষে উদ্ধার করা আরো সহজ, কিন্তু আপনার এত মূল্যবান কাগজপত্রগুলো চুরি হয়ে গেল, এটা আমি কিছুতেই মানতে পারছি না। ওগুলো উদ্ধার করার আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন। চল, কি ব্যাপার? কি করতে আমি কিছু করিনি। কি ব্যাপার? এক্স, ওয়াই, জেড। এখানে এক্স হলো গবেষণার কাগজ, ওয়াই হলো টাকা, আর জেড হলো খুন। এখন প্রশ্ন হচ্ছে, এক্স, ওয়াই, জেড কি একই সূত্রে গাঁথা, নাকি তিনটে আলাদা? আমার কিন্তু মনে হচ্ছে যে ওই সুপ্রকাশ চৌধুরী দস্তুর সেজে নিহারবাবুর বাড়িতে ভাড়াটে হয়ে এসেছিলেন। যদিও এই চিন্তাটা আমার মাথায় আগেই এসেছে, কিন্তু এটা বলতেই হবে যে তোর চিন্তায় আজকাল মাঝে মাঝে বেশ ঝিলিক দিচ্ছে। কিন্তু দস্তুরি যদি সুপ্রকাশ হয়, তাহলে এটা মনে করা যেতে পারে যে ওই গবেষণার নোটসের লোভেই ওখানে আস্তানা নিয়েছিল। কিন্তু ফেলুদা, ওই যদি খামটা চুরি করে থাকে, তাহলে সেটা গেল কোথায়? ঠিক, কিন্তু এটাও তো ভাবতে হবে যে তার নিজের পক্ষে চুরি করাটা সম্ভবই বা হয় কি করে। সে তো কোনোদিন দোতলায় যায়নি। কেন? আরে এই তো জলের মতো সোজা।
উনি যাবেন কেন? ধরো দস্তুরের সঙ্গে যদি শঙ্করের একটা প্যাক্ট হয়ে থাকে, তাহলে শঙ্করই ওকে খামটা চুরি করে এনে দিয়েছে, আর হয়তো তার জন্য কিছু টাকাও পেয়েছে। এক্সেলেন্ট। এতদিনে বলা যেতে পারে যে তুই আমার উপযুক্ত অ্যাসিস্ট্যান্ট হলি, কিন্তু কিন্তু এতে তো খুনের রহস্যের সমাধান হচ্ছে না। হ্যালো মিস্টার মিত্র, বলুন মুখার্জি সাহেব। কোরিন্থিয়ান লজে শঙ্কর ধরা পড়েছে গ্যাং সমেত। বাহ। এবং লজের ম্যানেজার বলছে যে সে তার গ্যাংয়ের সঙ্গে নাকি তাদের ঘরে সারা রাত নেশা করেছে আর জুয়া খেলেছে। তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে খুনটা সে করেনি, কারণ সেই সময়টা তার অ্যালিবাই ছিল। আর টাকা আর কাগজপত্র? হ্যাঁ, সেসব নিলেও হয়তো অন্য কোথাও লুকিয়ে রেখেছে, যদিও চুরির ব্যাপারটা শঙ্কর সম্পূর্ণ ডিনাই করছে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। শুনলি তো? আচ্ছা, এই খুনের ব্যাপারে একটা চিন্তা কিন্তু আমার মাথায় এসেছে, বলি? বল। ধরো যদি রণজিৎ বাবু বুঝে থাকেন যে দস্তুরই আসলে সুপ্রকাশ। রণজিৎ বাবু তো নিহার বাবুর ব্যাপারে সবই জানেন আর খুব ভক্তিও করেন। যেই লোকটা নিহার বাবুর এত বড় ক্ষতি করেছে, ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে, তার উপর প্রচন্ড রেগে রণজিৎ বাবু কি খুনটা করতে পারেন না? কোন জিনিসটা অত সহজ নয় রে তপসে, অত সহজ নয়। রণজিতের মোটিভটা মোটেই জোরালো নয়। আসল আফসোসের ব্যাপার হচ্ছে ওই দস্তুর লোকটার ঘর সার্চ করেও কিছু পাওয়া গেল না। অত্যন্ত সাবধানী লোক ছিলেন ওই দস্তুর। আমার কি মনে হয় জানো? কি? পুলিশের বদলে তুমি যদি সার্চ করতে তাহলে বোধহয়। হ্যালো মিস্টার মিত্র? না না, 1 মিনিট ধরো। সুবীর বাবু। বলুন সুবীর বাবু। টাকাটা পাওয়া যায়নি, তবে দাদার গবেষণার নোট সমেত সিল করা খামটা পাওয়া গেছে। দস্তুরের ঘরে ছিল কি? একেবারে ঠিক, বেডরুমে। পেয়েছে দস্তুরের কাজের লোক হরি। আপনার দাদা জানেন খবরটা? তা জানেন, তবে দাদার মধ্যে কিরকম একটা হাল ছেড়ে দেওয়া ভাব এসেছে, কিছুতে রিয়াক্ট করছেন না। তাছাড়া আজকে সারাদিন বিছানা ছেড়ে ওঠেন। আমি আমাদের ডাক্তারকে একটা কল দিয়েছি। আর খুনের ব্যাপারে পুলিশ কি বলছে? এখনো কোনো সিদ্ধান্তে এসে পৌঁছতে পারেনি। খামটা যে পাওয়া গেছে সেটা তাদের জানানো হয়েছে? না, মানে আমি ভেবেছিলাম যে আপনাকেই প্রথম। আমরা ঢু মারছি, তারপর কথা হবে। ঠিক আছে। এক্স অ্যান্ড ওয়াই তাহলে একই লোক। এখন প্রশ্ন হচ্ছে জেড কে নিয়ে। চ একটা জায়গায় ঘুরে তারপর ডেস্টিনেশন গোলকধাম। কল ব্যাক করছি। চললেন নাকি? আগে হ্যাঁ, ওই নিহার বাবু বললেন আজ আমাকে আর প্রয়োজন হবে না। তো উনি আছেন কেমন? ডাক্তার এসেছিলেন, বললেন বাড়িতে একসঙ্গে এতগুলো ঘটনা ঘটাতে শক পেয়েছেন। হ্যাঁ, প্রেশারটা একটু ওঠানামা করছে। ও, তবে কথা বলছেন কি? হ্যাঁ, তা বলছেন, কিন্তু খুবই ক্লান্ত। আপনাকেও তো খুব বিধ্বস্ত মনে হচ্ছে। আর বলবেন না মশাই, আজ অর্ধেকটা দিনই তো কাগজের সাংবাদিক আর ওই ইলেকট্রনিক মিডিয়াকে ঠেকাতেই কেটে গেল। তবে একদিকে ভালোই হয়েছে বুঝলেন, দাদার নামটা তো লোকে ভুলতে বসেছিল, অন্তত এই সুবাদে আবার মনে পড়বে। আমি তাহলে আসি। যদি আপত্তি না থাকে, যে খামটা পাওয়া গেছে ওটা একবার একটু দেখতে চাই। ওটা নিহারবাবুর আলমারিতেই আছে তো? হ্যাঁ। আমি কথা দিচ্ছি আপনাকে বেশিক্ষণ আটকাবো না। এই বাড়িতে তো আর বিশেষ আশা টাশা হবে না। কিন্তু ওই খামটা তো সিল করা। তাহলেও আমি শুধু একবার হাতে নিয়ে দেখতে চাই। বেশ, আসুন আসুন। আপনি দেখতে চাইছেন শুনে নিহারবাবু আর আপত্তি করলেন না। থ্যাংক ইউ, বসুন।
কিছু মনে করবেন না রণজিৎ বাবু, আমি এটা খুলতে বাধ্য হচ্ছি। গতকাল সকালে এসে যে চোর আসার ইঙ্গিত করেছিলেন সেটা একেবারে ধাপ্পা, তাই না? কাল রাতে চোর এসেছিল এমন একটা ধারণা প্রচার করার দরকার ছিল আপনার, কারণ আপনি নিজেই চুরির জন্য তৈরি হচ্ছিলেন। আর সন্দেহটা যাতে আপনার উপর না পড়ে সেদিকটাও দেখার দরকার ছিল। এ বাড়িতে অনেকদিন কাজ করার সুবাদে নিহারবাবুর ডেইলি রুটিন আপনার মুখস্থ। আমার বিশ্বাস সকালে প্রাতঃভ্রমণ স্বার্থে উনি যখন ছাদে যান তখন আপনি এ বাড়িতে আসেন এবং ঘরের চেহারাটা বদলে চোর আসার ধাপ্পা দিয়ে দুপুরের দিকে এক সুযোগ বুঝে আমার এও বিশ্বাস যে কাল রাতে দস্তুরের গলা শুনে নিহারবাবু তাকে সুপ্রকাশ চৌধুরী বলে চিনতে পেরেছিলেন। পেরেছিলেন। পরে আমাকে বললেন 20 বছর পরে লোকটার লোভ আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমার কাগজপত্র ওই সরিয়েছে। বুঝেছি। তখন আপনি ভাবলেন যে চুরিটা দস্তুরের ঘাড়ে চাপানোর এই সুযোগ, তাই কাল রাতে আপনি বাড়ি গিয়ে অতি সাবধানে এই খামের সিলটা খুললেন এবং ভেতর থেকে আসল কাগজগুলো বার করে নিয়ে সাদা কাগজ ঢুকিয়ে সিলটা আবার আটকে দেন। কিন্তু এই আটকানোর ব্যাপারে আপনার আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল, কারণ যে আঠাটা দিয়ে আপনি সিলটা আটকেছেন তার গন্ধ আমাদের অতি পরিচিত রণজিৎবাবু। সূক্ষ্ম হলেও আমি পাচ্ছি, আপনি পাননি। যদি পেতেন তাহলে আপনাতে আর ফেলুমিত্তিরে কোনো তফাৎ থাকতো না। এরপর আপনার যা করা উচিত আপনি তাই করলেন। আজ দুপুরে পুলিশ চলে যাবার পর আর একদিকের টেপটা খুলে খামটাকে এমন ভাবে ঝুলিয়ে রাখলেন যাতে নিচু হলেই সেটা চোখে পড়ে। আমায় মাফ করে দিন। আমি 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 ফেরত দিয়ে দেবো, সব ফেরত দিয়ে দেবো। লোভ সামলাতে পারিনি, সত্যি বলছি, লোভ সামলাতে পারিনি। আর খুন? মিস্টার দস্তুরকে খুন কি তাহলে? না না, খুন আমি করিনি মিস্টার মিত্র, আমি খুন করিনি। শুধু এই টাকা আর কাগজগুলো। আমি কথা দিচ্ছি মিস্টার মিত্র, আমি কালই সব ফেরত দিয়ে দেবো। কাল নয়, ফেরত আপনাকে আজই দিতে হবে, এখনই। না হলে আপনাকে পুলিশের হাতে তুলে দেবো, সেটা বুঝতেই পারছেন। জানি, শুধু একটাই অনুরোধ, মিস্টার মিত্র, নিহারবাবু যেন কিছু জানতে না পারেন। উনি আমায় অত্যন্ত স্নেহ করেন। ওনার এখন যা অবস্থা, এই শখ উনি সহ্য করতে পারবেন না। বেশ, আমি কথা দিচ্ছি তাকে এখনই কিছু জানানো হবে না। কিন্তু আপনি এত ভালো ছাত্র হয়ে এটা কি করলেন? আমি আজ আপনার প্রফেসর বাগচির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আপনার উপর আমার সন্দেহ পড়ে চাবির গর্তের পাশে দাগ দেখে। চোর অত অসাবধানে কাজ করে না। যাই হোক, আপনার ভবিষ্যৎ যে কত উজ্জ্বল ছিল সেটা বাগচি মশাই বললেন। পরীক্ষা দিলে আপনি ফার্স্ট ক্লাস পেতেন এই বিশ্বাসও তার ছিল। হঠাৎ পড়াশোনা বন্ধ করে সেক্রেটারি চাকরি নেওয়াটা কি শর্টকাটে নোবেল প্রাইজের লোভ? আপনি এখনই বাড়ি গিয়ে আসল কাগজপত্র আর টাকাটা নিয়ে চলে আসুন। আপনার সঙ্গে যাতে পুলিশ থাকে তারও ব্যবস্থা করছি।
আশ্চর্য, রণজিতের ব্যাপারটা যে আমার বিশ্বাসই করতে পারছি না। কিন্তু আপনার ছেলে যে নির্দোষ সেটা জেনে একটু হালকা লাগছে নিশ্চয়ই। হ্যাঁ, তা লাগছে। পারলে ইন্সপেক্টর বক্সিকে একটা ফোন করুন। হ্যাঁ, নিশ্চয়ই। উনি যেন শঙ্কর আর তার সাকরেদদের ছেড়ে দিতে বলেন। কিন্তু চুরির কথা জিজ্ঞাসা করলে কি বলবো? বলবেন সবকিছু আপনার দাদার ঘর থেকেই উদ্ধার হয়েছে। ঠিক আছে, আমি সেটা যে কোনো ম্যানেজ করে নেবো। আপনি তার কাছে একবার যাবেন কি? নিশ্চয়ই, সেটাই তো আসল কাজ। আচ্ছা, খুনটা কি তাহলে মিস্টার সুকুমানি? আপনি ফোনটা সারুন, আমরা ওপরে আছি। মিত্তির মশাই, আগে হ্যাঁ আসুন। রণজিতের মুখে শুনলাম আপনারা এসেছেন। আপনার গবেষণার কাগজপত্রগুলো ফেরত পেয়ে খানিকটা নিশ্চিন্ত লাগছে নিশ্চয়ই। ওগুলোর তেমন কোনো মূল্য আমার কাছে আর নেই। আপনার কাছে না থাকলেও আমাদের কাছে আছে, বিশ্বের অনেক বৈজ্ঞানিকের কাছে আছে। সে আপনারা বুঝবেন। আরেকটা প্রশ্ন, কথা দিচ্ছি এরপর আর বিরক্ত করব না। বিরক্ত আর করবেন কি করে? আমি যে বিরক্তির অনেক ঊর্ধ্বে চলে গেছি। কাল আপনার টেবিলে ঘুমের ট্যাবলেট দেখেছিলাম 8টা, আজকেও দেখছি 8টা। কাল রাতে কি তাহলে ওষুধ খাননি? তাহলে আমরা আসি। দাঁড়ান, আপনি বুঝবেন, আপনার দৃষ্টি, আপনার দাদা, রামকে বনবাসে পাঠানোর 6 দিন পর দশরথের হঠাৎ মনে পড়েছিল যে যুবরাজ অবস্থায় তিনি একটা সাংঘাতিক কুকীর্তি করে ফেলেছিলেন। সেই জন্যই আজ তাকে পুত্র শোক ভোগ করতে হচ্ছে। তোর মনে আছে সেই কুকীর্তিটা কি? কুকীর্তি? অন্ধমণির ছেলে রাতে নদী থেকে জল তুলছিলেন কলসিতে, আর সেই শব্দ শুনে দশরথ মনে করেন হরিণ জল খাচ্ছে। আর তখনই তিনি শব্দভেদী বাণ ছুড়ে ছেলেটিকে মেরে ফেলেছিলেন। ঠিক, অন্ধকারে শব্দ শুনে লক্ষ্যভেদ করার ক্ষমতা দশরথের ছিল, নিহার বাবুরও ছিল। নিহার বাবু? নিহার বাবু রাত জাগতে হবে বলে ঘুমের ওষুধ খাননি। বাড়ির সবাই যখন ঘুমে বিভোর তখন দস্তুর ওরফে সুপ্রকাশের ঘরে এককালে ওর ভাইপো থাকত। ঘর ওর চেনা, হাতে ছিল অস্ত্র, লাঠি। খাটের কাছে গিয়ে সেই লাঠি দিয়ে মোক্ষম ঘা, একবার নয় 3 বার। কিন্তু ফেলুদা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, লোকটা তো অন্ধ, তাই তো? একটা কথা কি মনে পড়ছে না তোর? কি কথা? সুখমানি দস্তুর সম্বন্ধে কি বলেছিলেন? বলেছিল যে দস্তুরের নাক ডাকতো। এক্স্যাক্টলি। তার মানে খাটের কোন দিকে মাথা, কোন পাশ ফিরে শুয়ে আছেন নিহার বাবু সবই বুঝতে পেরেছিলেন। যার শ্রবণ শক্তি এত প্রখর, তার আর অন্য কিছু দরকার আছে কি? 1 ঘায় না হলে 3 ঘায় তো বটেই। এই অসমাপ্ত কাজটার কথাই কি বলছিলেন নিহার বাবু? প্রতিশোধ? প্রতিশোধ, জিঘাংসা। এই জিঘাংসাই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ তিনি আইনের নাগালের বাইরে।
সুবীরবাবু, কৌমুদি বলছিল আপনারা ছাতে আছেন। এটা কি? দাদার উইল খাটের পাশে টেবিলে পড়েছিল। কবে করেছিলেন জানতেও পারিনি। খাম সমেত আমার গবেষণার সমস্ত কাগজপত্র আর জমানো টাকা আমি দিয়ে গেলাম আমার অতি স্নেহের ও বিশ্বস্ত মেধাবী সেক্রেটারি শ্রীমান রণজিৎ বন্দ্যোপাধ্যায়কে। চল চল চল, লড়ি লড়ি লড়ি, রাজাটা যে খাজা, রাজা লড়ে থড়ি। রাজা থাকে মাঝে, ঘিরে থাকে সেনা, সেনা লড়ে শুধু, এটা জানে কেনা। এটা একটা ছড়া। ছড়ার লেখক সত্যজিৎ রায়। আপনারা হয়তো ভাবছেন যে এই ছড়ার সঙ্গে সোনার কেল্লার কি সম্পর্ক আছে, কারণ এই ছড়ার সূত্র ধরেই মানিক জেসুর সঙ্গে আমার প্রথম আলাপ। তারপরে উনি যখন ঠিক করলেন যে সোনার কেল্লা বইটিকে উনি সিনেমা করবেন, তখন বাবাকে চিঠি পাঠালেন যে মুকুলের চরিত্রে আমি কুশলকে সিলেক্ট করেছি, তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি কুশলকে নিয়ে এসে আমার সঙ্গে দেখা করো। তারপর সোনার কেল্লা হয়ে গেল। রাজস্থান, 1 মাসের লম্বা শুটিং স্কেডিউল। তো শুটিং করে যখন ফিরতাম সবাই টায়ার্ড, আমি ছাড়া। আমার মানে হরেক প্রশ্ন। বাবাকে জিজ্ঞেস করছি, বাবা বলছে চুপ করো। সৌমিত্রবাবুকে জিজ্ঞেস করছি, বলছে পরে বলবো। জেঠু কিন্তু সেরকম একদম করতেন না। তো মানিক জেঠু কি করতেন অদ্ভুত, সারাদিন শুটিংয়ের পরেও ফুল অফ এনার্জি। আর আমার সঙ্গে একেবারেই বাচ্চার মতো ব্যবহার করতেন না, যেন সমবয়সী একজন বন্ধু তাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। এতদিন বাদে কাউকে যদি বোঝাতে হয় যে সোনার কেল্লা আমি কোন চরিত্রে অভিনয় করেছিলাম, আমায় খালি দুটো ওয়ার্ড বলতে হয়, আর সেটা হলো মিস্টেক। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন ভাবলে অদ্ভুত লাগে। মানিক জেঠুর মতো একটা ব্যক্তিত্ব, একটা পার্সোনালিটি, ওরকম হাইট, গম্ভীর গলা, গম্ভীর মুখ, বাচ্চাদের ভয় পাওয়ার কথা। কিন্তু যখন ওনার সাথে কাজ করেছি উনি বুঝতেই দেন। সবসময় মনে হচ্ছে বন্ধুর মতো। আর সেটা করা যে কী শক্ত সেটা আজকে বুঝতে পারি। দ্য টাইম আই স্পেন্ড উইথ মানিক জেঠু উইল রিমেইন ইন মাই হার্ট টিল দ্য টাইম আই লিভ। অনেক মজার ব্যাপার হয়। আমি একদিন গাড়ি চালাচ্ছিলাম, একটু অন্য মনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিলাম। সামনে আমি গাড়ি চালাই, তো একটা রেড লাইট হলো, সেটাকে ক্রস করে আমি যেতে হঠাৎ দেখলাম একজন পুলিশ অফিসার বাইকে করে এসে আমার গাড়িটাকে আটকালো। তিনি আসতেন, এসে আমি যে কাঁচটা একটু নামাতে বললে, মানে আপনি ঠিক বুঝতে পারিনি। না আমি অন্যায় করেছি, আপনি ফাইন টাইন করুন। না তোপসেকে কি করে ফাইন করা যায়, এটা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। প্রথম দিন শুটিং ছিল মান মন্দিরের উপরে। তা আমরা মান মন্দিরে শুটিং করতে গেলাম, ইন্টারেস্টিং ব্যাপার আর কি। এবার সবাই নেমে এলাম শুটিংয়ের পর, মানিকদার গাড়িটা তখনও পৌঁছবে। তো মানিকদা ভীষণ তরবরে লোক, মানিকদা এদিক ওদিক তাকিয়ে গাড়ি ফাড়ি না পেয়ে একটা সাইকেল রিক্সা ডেকে তাতে চড়ে চলে গেলেন। সৌমিত্রদা বলেছিল ওরে এর ছবি একটা কেউ তুলে রাখলে অনেক বেটার হতো। অনেক ছোট ছিলাম, তাই জন্য সব কথা পরিষ্কার মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে যে ক্যাপ্টেন স্পার্ক ওয়াজ অলওয়েজ মেড টু ফিল ভেরি স্পেশাল। জেঠু জয়বাবা ফেলুনাথের সেটে অনেক সুন্দর স্মৃতি মনে থাকবে।
লং লিভ ফেলুদা। আমি রিসেন্টলি গেছিলাম বেনারসে এবং তো আমাকে শুরু করলো বোঝাতে জব ফেলনাতে যে ইহা পে না ও जो शूटिंग करने लिए आए ना उन लोग साधु बन जाते আবার একটা ভুল ঘাট দেখাচ্ছে যেখানে মোটেই আমি সাধু সেজে মোটেই ফেলুদার জন্য অপেক্ষা করছিলাম না। বোম্বাইয়ের বোম্বেটে আমার করা আদ্যান্ত প্রথম নেগেটিভ ক্যারেক্টার। সেই অর্থে অ্যাকশন দৃশ্য আমি তার আগে করিনি, কাজে লিফটের ওই যে মার্ডার সিকোয়েন্সটা ছিল সেটা আমার প্রথম অ্যাকশন। ফেলুদা সবসময় আমার জীবনের রহস্য রোমাঞ্চ নিয়ে এসছে, শুধুমাত্র গল্পের পড়াটুকু বা অভিনয় অংশটুকু ছাড়াও। সন্দীপ রায় ফেলুদার দুটি ভিন্ন কাহিনীতে আমাকে দুটি ভিন্ন চরিত্রে কাস্টিং করেছিলেন। কৈলাসে কেলেঙ্কারিতে চট্টরাজ মানে হাড় কাঁপানো ভিলেন, আর বাদশাহী আংটিতে তোপসের বাবা বিনয় মিত্র একটি নিপাট ভদ্র বাঙালি চরিত্র। কৈলাসে কেলেঙ্কারিতে আমরা ঔরঙ্গাবাদ তারপর ইলোরা কেভসের ভেতরে গিয়ে কাজ করেছি, আর বাদশাহী আংটিতে আমরা লখনৌ হরিদ্বারের যে পিক্টোরিয়াল বিউটি সেটা টোটালি এক্সপ্লয়েট করে সেটা আমরা শুটিং করেছি। আর সব মিলে একটা খুব পিকনিকের মোডে হইচই করতে করতে কাজগুলো হয়েছিল। এগুলো আমার মনে গেঁথে আছে, আমার খুব ভালো লেগেছিল। এনাকে তো হংকংয়ে নিয়ে যাওয়া হয়েছে, এদিকে ফেলুদা অ্যান্ড কোম্পানির উপর দায়িত্ব বর্তালো উদ্ধার করে আনার। আমিও জুটে গেলাম। বাবুদার ফরমান জারি হলো যে হংকংয়ে গিয়ে কিন্তু ফেলুদার ফাইটটা তোমাকেই কোরিওগ্রাফ করতে হবে। করলাম, ছবিটা রিলিজ হলো, অভিনয়ের কিছুটা প্রশংসা হলো, ফাইটের কিন্তু অনেক বেশি প্রশংসা হলো। জীবনে অভিনয়ের চেয়ে ফাইটের প্রশংসা পেয়ে যে এত বেশি আনন্দ লাগতে পারে সেটা সেই প্রথমবার অনুভব করলাম। স্বদেশি বিদেশি অনেক ডিটেকটিভ উপন্যাস তো পড়েছি, আগাথা ক্রিস্টির কুল পোয়ারোর কি মজা নেই, কিন্তু ফেলুদার অন্য স্বাদ। ফেলুদার সঙ্গে যে কোনো আমি তুলনার মধ্যে যাব না, কেননা নান লাইক ফেলুদা, এই হচ্ছে কথা। সত্যজিৎ রায় সবসময় আমাদেরকে বিভিন্ন বিষয়ে জানিয়ে গেছেন তার বিভিন্ন লেখায়। তা আমাদের এই কলকাতা শহরের মধ্যে এমন একটি জায়গা আছে এবং তার সাক্ষাৎ পেলাম যখন সেই গোরস্থানে শুটিং করতে গেলাম। এই গোরস্থানে সাবধানে ছবিতে সন্ধেবেলা যখন আলোটা ক্রমে কমে আসছে তখন সত্যি গাটা ছমছম করছিল, মনে হচ্ছিল কোনো একটি কবরস্থান থেকে কেউ হয়তো উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে, গিরিন চিনতে পারছো? এরকম প্রচুর লেখক আছেন, আমি নাম করছি না, আমরা প্যারাগ্রাফকে প্যারাগ্রাফ বুঝিয়ে দিতে পারি, এই অংশটা কোনো দরকার নেই। কিন্তু ওনার লেখায় কিছুতেই শব্দ ওড়ানো যেত না, এত টাইট লিখতেন উনি। ছোট লিখতেন, টাইট লিখতেন। কিন্তু সেই সঙ্গে এটাও বলতে পারি যে একক এবং যে স্বতন্ত্রভাবে যে বইগুলো প্রথম থেকে প্রকাশিত হয়ে এসেছে সে বইগুলোও কিন্তু এখনো পাওয়া যায়। আজকে বাদশাহী আংটি 1 লক্ষ কপির বেশি ছাড়িয়ে গেছে, আর এই 1 লক্ষ তো ছাড়িয়েইছে, সত্যি সব বই লক্ষাধিক কপি বিক্রি হয়েছে। বই কিনতে হলে কেউ বইয়ের নাম লিখত না, সব ফেলুদা, সব সত্যজিৎ।